সবাইকে স্বাগতম রাতের ডায়েরি ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অন্ধকার রাত, নিঃশব্দ পরিবেশ আর চারপাশের রহস্যময় ছায়াগুলো, এসব কি কখনো আপনার শির দাঁড়াবে শিহরণ জাগিয়েছে? যদি হ্যাঁ, তাহলে আপনি ঠিক জায়গাতে এসেছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক চমকপ্রদ, শিহরণ জাগানো এক রহস্যময় ঘটনা। এমন কিছু ঘটনা যা হয়তো আপনি শুনেছেন, হয়তো দেখেছেন, আবার হয়তো নিজেই কখনো প্রত্যক্ষ করেছেন। এই ভিডিওতে আপনি পেতে চলেছেন এমন এক অভিজ্ঞতা যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নিতে পারে। কিন্তু তার আগে আপনার জানা কিংবা শোনা কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ইমেইলে বা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় আপনার অভিজ্ঞতা পাঠিয়ে দিন। যদি আপনার পাঠানো গল্প সিলেক্ট হয়, তাহলে সেই রহস্যময় ঘটনাটি আপনি শুনতে পারবেন আমার কণ্ঠে। তাই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর, আরও শিহরণ জাগানো, আরও অদ্ভুত সব ঘটনা। এখন আর দেরি না করে চলুন প্রবেশ করি আজকের রহস্যময় ঘটনার অন্ধকার জগতে। আজ আমাদের কাছে মাহিন নামে একজন লিখে পাঠিয়েছেন। ওনার একমাত্র শখ হচ্ছে বাংলাদেশের যে সকল জায়গায় ভূতের বাড়ি বা ভূত বিষয়ক কিছু যদি কোনোভাবে উনি শুনতে পারেন, তাহলে সেসব জায়গায় উনি গিয়ে এক্সপ্লোর করেন। ওনার ভবিষ্যতে ইচ্ছা এসব নিয়ে গবেষণা করা। যাই হোক, আমরা তাহলে আজ মাহিন ভাইয়ের মতন ভূতের বাড়ি বা ভূতের জায়গায় চলে যাই। মাহিন ভাইয়ের লেখার মতন করেই পড়ে যাচ্ছি। খুলনা শহরের ভূতের বাড়ির গল্প। এই বাড়ির দুজন বাসিন্দা একটা সময় আত্মহত্যা করেছেন, যে কারণে অন্যরা বহু আগেই বাড়ি ছেড়ে চলে গেছেন। সেখানে এখনও রাতে একজন নারী কণ্ঠের খিলখিল হাসির শব্দ শুনতে পান অনেকেই। আবার কখনো অশ্লীল ছায়ামূর্তিও দেখেছেন বলে অনেকের দাবি। সব মিলিয়ে শহরবাসীর কাছে পরিত্যক্ত এই বাড়িটি ভূতের বাড়ি নামে পরিচিত। খুলনা শহরের খানজাহান আলী রোডের টুটপাড়া কবরস্থানের পাশে এ বাড়ির অবস্থান। ভূতের বাড়ির ইতিহাস ঘাটলে জানা যায়, মুর্শিদ কুলি খাঁর অধীনস্থ জমিদার ছিলেন রঘুনন্দন, তার কর্মচারী ছিলেন দয়ারাম। তিনি 1714 সালে মাগুরা জেলার মোহাম্মদপুরের রাজা সীতারাম রায়কে পরাজিত করে অনেক অর্থ ও ভূসম্পত্তি দখল করেন। যশোর ও খুলনা অঞ্চলে তার অনেক জমি ছিল। তিনি নাটোরের দীঘাপাতিয়া রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে তিনি রাজা দয়ারাম নামে পরিচিতি লাভ করেন। রাজা দয়ারামের এক ভাগিনীর নাম ছিল শিলা। তার বোন এবং ভগ্নিপতি হঠাৎ এক রাতে একই সঙ্গে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। বাবা মাকে হারিয়ে শিলা আশ্রয় পান মামা রাজা দয়ারামের ঘরে। এখানে উল্লেখ্য যে শিলা অপূর্ব সুন্দরী ছিলেন। একদিন রাজবাড়ির মঞ্চে যাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রায় রাজার তহসিলদার অমূল্য ধনের পুত্র নিশিকান্তের অভিনয় মুগ্ধ হন শিলা। একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েন। এক পর্যায়ে গোপনে তাদের দেখা সাক্ষাৎ হতে থাকে এবং তারা সিদ্ধান্ত নেন পালানোর। শিলা পালাতে গিয়ে ধরা পড়েন রাজবাড়ির নৈশ প্রহরীর হাতে। বিষয়টি জানাজানি হওয়ার আগেই দ্রুত বিয়ে দেওয়া হয় শিলা রানীকে নিধুরাম নামের এক যুবকের সঙ্গে। গোপনে তাদের পাঠিয়ে দেওয়া হয় খুলনায়। নিধুরামকে দায়িত্ব দেওয়া হয় খুলনা অঞ্চলের খাজনা আদায়ের জন্য। শিলা রানী ও নিধুরামকে উঠতে হয়েছিল পরিত্যক্ত এই ভূতের বাড়িতেই। এই বাড়িটি যেখানে অবস্থিত তার পশ্চিম দিয়ে প্রবাহিত হতো ময়ূর নদী। বাড়িটি নির্মাণ করেছিলেন রাজা দয়ারাম। উদ্দেশ্য সেখানে থেকেই খাজনা আদায়। খাজনা আদায়ের সময় রাজার লোকজন এ ভবনে থাকত। কাজ শেষে তারা নাটোর ফিরে যেত। তখন বাড়িটি তালাবদ্ধ হয়ে থাকত। কিন্তু শিলা রানী ও নিধুরামকে পাঠানো হয়েছিল স্থায়ীভাবে ওই বাড়িতে থাকার জন্য। ওদিকে শিলার বিয়ে হয়ে গেছে জানতে পেরে নিশিকান্তের পাগল হওয়ার উপক্রম। তার মনের অবস্থার পরিবর্তনের জন্য বাবা মা খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে এক আত্মীয়ের বাড়িতে পাঠান। তবে শিলা নিধুরামের সঙ্গে খুলনায় আছেন তা নিশিকান্ত জানতেন না। কিন্তু শিলা যে নিশিকান্তকে তখনও ভালোবাসেন তা নিধুরাম বুঝতেন। অন্যদিকে শিলার স্বামী নিশিকান্তকে নিধুরাম চিনতেন। শিলা নিধুরামের সঙ্গে এলেও তাকে স্বামী হিসেবে মনে প্রাণে মেনে নিতে পারেননি। এজন্য তার দেহ তিনি নিধুরামকে স্পর্শ করতে দেননি। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ বাড়তে থাকে। এক রাতে শিলা আত্মহত্যা করেন। শিলার পরিণতি দেখে নিধুরামও আত্মহত্যা করেন। সকালে ঘরে দুজনের লাশ দেখে চাকর বাকর ভয় পেয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। তবে কেউ কেউ দাবি করেন বাড়িটি নির্মাণ করেছিলেন জৈনব দীননাথ সিংহ।
তিনি ছিলেন কুখ্যাত নীলকর উইলিয়াম রেনির অন্যতম সহযোগী। পাকিস্তান আমলে জৈনক মুক্তার এ বাড়িতে বসবাস করতে আসেন। তার এক ছেলে গুলিবিদ্ধ হয়ে বাড়িতে মারা যান। এরপর গোলাম জব্বার নামে এক ডাক্তার এ বাড়িতে বাস করতে এলে তার এক চাকরও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সাধারণ লোকের ধারণা এগুলো সব নাকি ভূতের কারসাজি। 60-এর দশকে এই ভূতের বাড়িতে খুলনা জেলা আনসার কার্যালয় করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে ভূতের বাড়ি। ভূতের বাড়িটি বর্তমানে আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এত কিছু ঘটে যাওয়ায় সাধারণ মানুষ ভবনটি সম্পর্কে ভীতিকর ধারণা পোষণ করে। কবরস্থানের পাশে হওয়াতে এই ভীতি আরও বেড়ে গেছে। এটা ছিল খুলনার বিখ্যাত এই ভূতের বাড়ির ইতিহাস। চলে যাচ্ছে পরের জায়গায়। এখানে ঠিকানা কিছুতেই দিতে চাচ্ছি না, কারণ এটা আমাদের বাড়ির পাশেই। সেখানে এক পুরনো বাড়ি ছিল। এই বাড়িটি বহু বছর ধরে খালি পড়েছিল। স্থানীয়রা বিশ্বাস করত যে বাড়িতে একটি ভয়ানক কিছু রয়েছে। কেউ সেখানে রাত কাটাতে সাহস করত না। ঘটনাটির শুরু হয় যখন এক যুবক, তার নাম প্রীতম, গ্রামে আসে। প্রীতম ছিল একটু হুঁশিয়ার। সে ভূত প্রেতে বিশ্বাস করত না। সে স্থানীয়দের কথা শুনে হেসে উড়িয়ে দিল এবং ঠিক করল যে সে সেই বাড়িতে রাত কাটাবে। প্রীতম বিদেশে থাকে, বাবা মার একমাত্র ছেলে। দেশে ঘুরতে এসে সাহসিকতার পরিচয় দিতে চাচ্ছিল। পরবর্তীতে অবশ্য প্রীতমের সাথে থাকা ভিডিও রেকর্ডারের মাধ্যমে অনেক কিছু জানা গিয়েছে। একদিন সন্ধ্যার দিকে প্রীতম সেই বাড়িতে ঢুকলো। বাড়িটি অন্ধকারে ডুবে আছে, শুধু চাঁদের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। সে একটা মোমবাতি জ্বালালো এবং বসার ঘরে গিয়ে বসলো। কিছুক্ষণ পর সে একটা আওয়াজ শুনতে পেল, যেন কেউ ধীরে ধীরে পায়চারি করছে। প্রীতম ভাবল হয়তো তার কান ভুল শুনেছে, কিন্তু আওয়াজটা ক্রমশ জোরালো হতে লাগলো। সে দেখল একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সাহসিকতার পরিচয় দেবে বলে অন্য কাউকে সে সাথেও নিয়ে আসেনি। প্রথম মনের ভুল ধরেও একটু পরেই প্রীতমের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে মোমবাতি উঁচু করে ধরল এবং চিৎকার করে বলল, কে সেখানে? কোনো উত্তর এলো না, কিন্তু ছায়াটা আরো কাছে চলে এলো। এবার প্রীতম দেখল ছায়াটা আসলে একটা লম্বা কালো চেহারার ছায়া। তার চোখ দুটো জল করছে আর মুখটা বিকৃত। ছায়াটা প্রীতমের দিকে হাত বাড়ালো, যেন তাকে ধরতে চাইছে। প্রীতম এবার সত্যি ভয় পেয়ে গেল। সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু দরজা সব বন্ধ। সে জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু জানালাগুলো যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ছায়াটা ক্রমশ কাছে আসতে লাগলো। প্রীতম চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তাকে শুনতে পেল না। শেষ পর্যন্ত ছায়াটা প্রীতমের খুব কাছে চলে এলো। প্রীতম দেখল ছায়ার গলায় একটা দড়ি বাঁধা আর তার চোখে এক অদ্ভুত যন্ত্রণা। ছায়াটা কথা বলল, আমি এই বাড়ির মালিক। বহু বছর আগে আমাকে এখানে খুন করা হয়েছিল। আমার আত্মা এখানে আটকা পড়েছে। আমি শান্তি পাবো না যতক্ষণ না আমার খুনির বংশধররা এখানে আসে। প্রীতম বুঝতে পারল সে আসলে সেই খুনির বংশধর। তার পূর্বপুরুষ এই বাড়ির মালিককে খুন করেছিল। ছায়া প্রীতমের দিকে হাত বাড়ালো এবং প্রীতমের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা প্রীতমের শরীরটা বাড়ির সামনে পড়ে থাকতে দেখল। তার মুখে এক ভয়ানক ভাব। সেই দিন থেকে বাড়িটা আর কেউ স্পর্শ করেনি। স্থানীয়রা বলে এখনো রাতে সেই বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শোনা যায় আর একটা লম্বা ছায়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। প্রীতমের জ্ঞান ফেরার পরেও তার ভিতরে কোনো ভাবান্তর নেই। সেই ভিডিও রেকর্ডার দিয়ে যেটুকু বোঝা গিয়েছে সেটুকু লিখে পাঠালাম। এই গল্পটা শুনে কেমন লাগলো? চলে যাচ্ছি পরের ঘটনায়। নগরের পুরনো হাসপাতাল। এবারও ওই জায়গার নাম বলতে চাচ্ছি না। এক সময় এই শহরের এই প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত হাসপাতাল ছিল। এটি অনেক বছর আগে বন্ধ হয়ে যায়, কারণ একাধিক অস্বাভাবিক ঘটনা ঘটেছিল সেখানে। হাসপাতালের অভ্যন্তরে যা ঘটত তা নিয়ে অনেক গুজব ছড়িয়ে পড়েছিল। কেউ বলতো সেখানে ভয়ঙ্কর অভিশাপ রয়েছে, কেউ আবার বলতো হাসপাতালের রেকর্ডে এমন সব মৃত্যুর ঘটনা লুকানো ছিল যা মানুষ কখনো জানেনি। হাসপাতালের অভ্যন্তরে যা ঘটত তা নিয়ে অনেক গুজব ছড়িয়ে পড়েছিল। কেউ বলতো সেখানে ভয়ঙ্কর অভিশাপ রয়েছে, কেউ আবার বলতো হাসপাতালের রেকর্ডে এমন সব মৃত্যুর ঘটনা লুকানো ছিল যা মানুষ কখনো জানেনি। যাই হোক, সময়ের সাথে সাথে হাসপাতালটি পুরোপুরি ভুতুড়ে হয়ে ওঠে। এক রাতে একদল যুবক যারা সাহসী উদ্যমী ছিল ঠিক করলো যে তারা সেই হাসপাতালটি পরিদর্শন করবে। তাদের মধ্যে ছিল জনি, রনি এবং তনু। তারা শুনেছিল যারা একবার ওই হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে তারা ফিরে আসার পর অদ্ভুত আচরণ করেছে এবং কিছু ঘটনার কথা বলেছিল, কিন্তু কারো মুখেই কোনো স্পষ্ট বিবরণ ছিল না। সন্ধ্যার পর তারা হাসপাতালের দিকে রওনা হয়। হাসপাতালটি ছিল একেবারে শুনশান। চারপাশে গাছপালা এত ঘন ছিল যে সেখানকার বাতাসও ভারী হয়ে উঠেছিল। দরজার সামনের ধুলো যেন বেশ কিছুদিন ধরেই নড়েনি। তারা দরজা খুলতেই
একটা ঠান্ডা শীতল বাতাস তাদের মুখে এসে লাগলো, যেন কিছু ভয়ঙ্কর কিছু সেখানেই লুকিয়েছিল। ভিতরে প্রবেশ করার পর তারা দেখতে পেল পুরনো হাসপাতালের দেয়ালে উঁকি দিচ্ছে অদ্ভুত অক্ষর, যেন কেউ সেখানে কিছু লিখে রেখেছে। হঠাৎ এক কক্ষে তারা একটি পুরনো বিছানা দেখতে পেল, কিন্তু বিছানার উপরে ছিল কালো দাগ, যেটি একসময় রক্তের হতে পারে বলে মনে হচ্ছিল। সেই দৃশ্য দেখেই তনুর গা শিরশির করে উঠল, কিন্তু রনি বলল, এটা কিছু নয়, শুধু পুরনো কিছু দাগ। এই সময় তারা একটা দরজা খুলে ঢুকলো, যেখানে একটি বড় কাচের জানালা ছিল। জানালার বাইরে তাকিয়ে জনি দেখে একটি সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মুখ ছিল অস্পষ্ট, তবে জনির মনে হলো তার চোখগুলো খুব অদ্ভুত। জনি চেঁচিয়ে রনি ও তনুর দিকে তাকালো, তোরা দেখছিস না? তবে তাদের দিকে যখন তাকালো, সেখানে কেউ ছিল না। রনি বলল, কিছু নেই জনি, তুই কি ঠিক দেখেছিস? এমনকি তনুও নিশ্চিত ছিল জনি কিছু ভুল দেখেছে, কিন্তু জনি তখনও বিশ্বাস করতে পারছিল না। সেই জানালার দিকে তাকিয়ে দেখছিল যেখানে সেই সাদা পোশাক পরা মেয়ে এখনো দাঁড়িয়েছিল। হঠাৎ সে সরে গিয়ে একটি রুমের ভেতরে চলে যায়। জনি সেই রুমে ঢুকতেই দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। রনি এবং তনু দরজা খুলে জনিকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর মেলে না। অবশেষে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভিতরে গিয়ে তারা দেখে জনি নেই। শুধুমাত্র রুমের এক কোণে একটি ছোট কাগজের টুকরা পড়ে আছে। কাগজের উপরে লেখা ছিল, তুমি ফিরে আসবে না, কিন্তু তোমার আত্মা আমার কাছে থাকবে। প্রথমে ওরা দুজন ভাবলো জনি মনে হয় ওদের সাথে মজা করছে, কিন্তু হঠাৎ কেমন যেন হয়ে গেল সবকিছু। রনি ও তনু ভয়ে কাঁপতে কাঁপতে জনির খোঁজে হাসপাতালের প্রতিটি রুম খুঁজতে থাকে, কিন্তু কিছুই পাওয়া যায় না। হাসপাতালটির পুরো বিল্ডিংটা যেন শূন্য হয়ে যায়, তবে তাদের মাঝে মনে হয় কেউ তাদের আশপাশে রয়েছে। হঠাৎ তারা জানতে পারে হাসপাতালের সমস্ত রেকর্ডে এমন বহু রহস্যজনক ঘটনা ছিল, যেখানে বহু রোগী নিখোঁজ হয়ে গিয়েছিল এবং কোনো ধরনের খোঁজ তাদের ছিল না। শেষে তারা বাধ্য হয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু রনির মন থেকে সেই সাদা পোশাক পরা মেয়েটির চেহারা একদিনের জন্য মুছে যায়নি। কিছুদিন পর রনি একটি অদ্ভুত স্বপ্ন দেখল, যেখানে জনি তাকে বলে, আমি এখানেই আছি, তোরা আমাকে উদ্ধার করতে পারবি না। এটাই ছিল নগরের সেই ভয়ঙ্কর হাসপাতালের গল্প, যা আজও মানুষ ভয় পায় শুনতে। কেউ আর সেখানে পা রাখতে সাহস পায় না, কারণ কেউ জানে না সেই রহস্যময় রুমের মধ্যে কি এখনো কিছু অদ্ভুত শক্তি লুকিয়ে রয়েছে। এই ঘটনাটি কি আপনাদের বিশ্বাসযোগ্য মনে হয়? কিন্তু ঘটনাটি কিন্তু আমার খুব কাছের একজন দাদার কাছ থেকে জেনেছি। হঠাৎ একজন মানুষ কিভাবে হারিয়ে যায়, উধাও হয়ে যায়। চলে যাচ্ছি পরের ঘটনায়। পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ রয়েছে। এই ধারণাটি বহুল প্রচলিত হলেও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মধ্যযুগের ইউরোপে ডেপেলগ্যাঙ্গার বিশ্বাস প্রচলিত ছিল, যেখানে বলা হতো প্রতিটি মানুষেরই এক দ্বৈত রূপ বা ডেপেলগ্যাঙ্গার পৃথিবীতে আছে। এটি খারাপ সৌভাগ্যের পূর্বাভাস হিসেবে দেখা হতো। এমনকি ডেপেলগ্যাঙ্গার দেখা মানে নিজের মৃত্যু এগিয়ে আসা বলেও মনে করা হতো। ডোপেলগ্যাঙ্গার শব্দটি জার্মান ভাষা থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হল দ্বৈত পথিক বা দ্বৈত ছায়া। সাধারণভাবে ডোপেলগ্যাঙ্গার বলতে এমন কোনো ব্যক্তিকে বোঝানো হয় যার চেহারা আরেকজনের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায়, কিন্তু তাদের মধ্যে কোনো জেনেটিক সম্পর্ক থাকে না। ডোপেলগ্যাঙ্গারের আরও একটি ধারণাগত দিক হলো এটি কেবল শারীরিক মিল নয়, বরং অপ্রত্যাশিতভাবে নিজের মতো দেখতে কাউকে দেখা, সম্পর্কিত ভৌতিক বা অলৌকিক কাহিনীর সঙ্গে জড়িত। বহু সংস্কৃতিতে ডোপেলগ্যাঙ্গারকে অপশকুন হিসেবেও দেখা হয়, যা দুর্ভাগ্য বা মৃত্যুর পূর্বাভাস দিতে পারে। এই তথ্যগুলো গুগল থেকে সংগ্রহ করা হয়েছে। আমি নিচে কিছু ঘটনার কথা উল্লেখ করছি, যেখানে মানুষ দাবি করেন যে তারা আমার মতো দেখতে আরেকজনকে চেনেন। ঘটনা 1। আমি তখন ক্লাস 6-এ পড়ি। সে সময় বাড়ি থেকে বেশ কিছু দূরে অঙ্ক শিখতে যেতাম। প্রায় 10 জন ছাত্রছাত্রী পড়তো সেখানে। একদিন নতুন একজন মেয়ে ভর্তি হলো। মেয়েটার একজন বান্ধবীও আমাদের সাথে পড়তো। মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছিল আর তার বান্ধবীকে কি যেন বলছিল। এক পর্যায়ে মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো, আমার বাড়ি কোথায়? আমি আমার ঠিকানা বললাম। এবার সে আমাকে একটি স্কুলের নাম বলে জিজ্ঞাসা করলো আমি কি সেই স্কুলে পড়ি কিনা। আমি বললাম যে না, আমি সেই স্কুলে পড়ি না। মেয়েটা অবাক হয়ে গেল আর বলল সে নাকি আমাকে সেই স্কুলে অনেকবার দেখেছে, কারণ সেই স্কুলের পাশেই তার বাড়ি। সে আমাকে আরও জিজ্ঞাসা করলো আমার কোনো বড় ভাই সেই স্কুলে পড়ে কিনা। আমি বললাম আমার কোনো ভাই নেই। মেয়েটা যেন আমার কথা বিশ্বাসই করছিল না। ঘটনা 2। আমার স্কুলের বন্ধুদের মধ্যে বেশিরভাগই হোস্টেলে থাকতো। হোস্টেলের পাশে একটা মসজিদ ছিল, সেখানে তারা নামাজ পড়তে যেত। একদিন আমার একজন বন্ধু বলল, হাবিব, তোকে দেখতে অনেকটা আমাদের মসজিদে নামাজ পড়তে আসা এক ভাইয়ের মতো লাগে। যার কথা বলা হলো তার নাম আমার মনে নেই, যাকে আমার বন্ধুরা চিনত।
এই কথা শুনে বাকি বন্ধুরাও তার সাথে সহমত প্রকাশ করলো। আমার খুব ইচ্ছে ছিল একদিন আমার মতো দেখতে সেই মানুষটাকে দেখার, কিন্তু এটা কোনোদিন সম্ভব হয়নি। ঘটনা 3। সেবার করোনার সময় আমার নানি খুব অসুস্থ হওয়ায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়। আমি তাকে প্রায় দেখতে যেতাম। একদিন আমি যখন মেডিকেলে ছিলাম তখন আমার মেজো খালা বললেন, হাবিব দেখো ওই ডাক্তারটাকে দেখতে অনেকটা তোমার মতো। ডাক্তারের মুখে মাস্ক পরা ছিল। আশ্চর্যের বিষয় ছিল, মাস্ক পরে আমাকে যেমন দেখতে লাগে তাকেও ঠিক তেমনই লাগছিল। খুব ইচ্ছা করছিল তাকে মাস্ক ছাড়া দেখতে। ঘটনা 4। আমি জোহরের নামাজে যাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন আমি কেমন আছি, আমার বাবা কেমন আছেন, কোথায় যাচ্ছি। আমি উত্তর দিচ্ছি, কিন্তু আমি ভাবছি আমাকে কেন এত কথা জিজ্ঞাসা করছেন। ভদ্রলোককে তো আমি চিনি না। এক পর্যায়ে লোকটা থেমে গিয়ে বললেন, তুমি অমুক না? আমি আমার নাম বলে বললাম যে না, আপনি যার কথা বলছেন আমি সেই না। ভদ্রলোক আমার কাছে ক্ষমা চেয়ে বললেন ভুল হয়ে গেছে এবং চলে গেলেন। প্রায় একই রকম ঘটনা আমার সাথে আরেকবার ঘটে। ঘটনা 5। আমার দাদা মারা যাওয়ায় একটি প্রাইভেট মাইক্রোবাস ভাড়া করে দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার মনে আছে বগুড়ায় মাইক্রোবাস কিছুক্ষণের জন্য থামে। সেখানে আমি একটি দোকানে খাবার কিনতে গেলে দোকানদার আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আমি ভীষণ বিরক্ত ছিলাম তার প্রশ্ন শুনে। তার এসব জেনে কি লাভ হবে। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম সে আমাকে চিনতে ভুল করেছে। তার মতে সে আমার বাবাকে চেনেন এবং আমাকেও তার সাথে অনেকবার দেখেছেন। তাকে বুঝিয়ে বললাম আপনি যার কথা বলছেন আমি সে না। তখন যেন তিনি আমাকে বিশ্বাসই করতে পারছিলেন না। ঘটনা 6। এটা সর্বশেষ ঘটনা এবং যখন লিখছি তার ঠিক 1 সপ্তাহ আগের। আমি জুম্মার নামাজ পড়ে একটা কাজ সেরে বাড়িতে আসছি। এমন সময় আমার ঠিক পাশের বাসার বড় ভাই বললেন, হাবিব এত তাড়াতাড়ি পাঞ্জাবি কখন বদলালে? আমি বললাম আমি তো এটাই পরে নামাজে গেছি, বদলাইনি। আর ভাই বললেন তিনি ঠিক আমার পিছনে বসেছিলেন আর আমি নাকি নীল রঙের পাঞ্জাবি পরা ছিলাম। ভাইকে জিজ্ঞাসা করলাম তিনি কোন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি যে মসজিদের কথা বললেন আমি সেই মসজিদে নামাজই পড়িনি, আমি অন্য মসজিদে গিয়েছিলাম। সেখানে আমাকে নামাজ পড়তে দেখার প্রশ্নই ওঠে না। আরও আশ্চর্যের বিষয় ছিল যে কিছুক্ষণ পরে আমার বন্ধু এসে আমাকে ভাইয়ের মতো কথাই বলে যে সে আমাকে নীল পাঞ্জাবি পরা অবস্থায় দেখেছে। আমি ঠিক জানি না এটা খুব স্বাভাবিক বিষয় কিনা, সবার সাথে কেমন হয়, হলে অত বেশিবার কি হয় আমি জানি না। আমি মাঝে মাঝে ভাবি এই ছোট্ট দেশ বাংলাদেশে ছোট একটি এলাকার ভিতরে আমার মতো দেখতে যদি এত মানুষ থেকে থাকে তাহলে না জানি পুরো পৃথিবীতে আর কত আছে। আমাকে এখন যখন কেউ বলে আমার মতো দেখতে মানুষকে তারা চেনেন, আমার আর অবাক লাগে না। আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। সবাই একটু বলবেন এরকম ঘটনা কি আগে সিনেমা ছাড়া বাস্তবে শুনেছেন বা দেখেছেন? পরের ঘটনা। এটি ছিল একটি অস্বাভাবিক দিন। ঢাকা শহরের নিকটবর্তী একটি থানায় এক অদ্ভুত ঘটনা ঘটছিল। এক কক্ষে মোমবাতির আলোতে অদ্ভুত এক সাইলেন্স বিরাজ করছিল। পুলিশ কর্মকর্তা সাব্বির বসেছিলেন একটি কাগজে সই করতে। তার মুখের চেহারা দেখলে মনে হচ্ছিল যেন একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। কাগজের উপরে স্পষ্ট লেখা ছিল রিমান্ড, ভূত রহস্য। অফিসার আপনি কি সঠিক জানেন? থানা চিফ শিহাব হেসে প্রশ্ন করলেন। সাব্বির মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এই ঘটনাটা সাধারণ নয়। আপনি যা শুনবেন তাতে হয়তো বিশ্বাস করতে পারবেন না। হঠাৎ ঘরের দরজা খুলে একদল পুলিশ এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন ছিল যার চোখে ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্ট। তার হাতে একটি রক্তমাখা হাতকড়া এবং তার পায়ের পাতায় মাটি। এটি ছিল সেই জিন যার কথা শহর জুড়ে সবাই শোনা শুরু করেছে। স্থানীয়রা তাকে নবীউল্লাহ বলে ডাকত, কিন্তু সাব্বির জানতেন তার আসল নাম কিছুই না। এটি কি সম্ভব? শিহাব হতবাক হয়ে প্রশ্ন করলেন। সাব্বির এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিলেন, এটি তেমনই। জিন যখন রিমান্ডে তখন পৃথিবী আর আকাশ এক হয়ে যায়। আপনি কি জানেন 1 বছর আগে এক ভয়ঙ্কর রাতে শহরের কাছে একটি পুরনো বাড়ি থেকে বের হয়ে আসা একটি অদ্ভুত সন্ত্রাসী ঘটনা ঘটে। স্থানীয়রা দাবি করে তাদের এলাকায় একটি জিন বাস করছে, কিন্তু পুলিশ সঠিকভাবে কখনো কিছু পায়নি। তবে একটি গল্প শোনা যায় যা বিশ্বাসযোগ্য ছিল। কিছু আগে এক গ্রামবাসী দাবি করে সে এই জিনের সঙ্গে কথা বলেছিল। সেই জিন জানিয়ে দিয়েছিল তার অতীত ছিল একেবারে অন্যরকম। একসময় সে ছিল একজন মানুষের মতো, কিন্তু এক দুর্ঘটনায় সে মৃত্যুর পরে জেগে উঠেছিল। তারপর থেকে সে মৃতদের আত্মার সাথে ঘুরে বেড়াচ্ছিল। তবে একাধিক ঘটনার পর জিনটির আচরণ বদলে যায়। এ ঘটনায় সাব্বির এবং তার টিম এগিয়ে আসে। তারা জিনের রহস্য উন্মোচন করার জন্য অনেক সময় ধরে কাজ করে। বহু পুরনো বই পড়তে হয়, অনেক স্থানীয় মানুষদের সাথে কথা বলতে হয়। এক সময় এক পিশাচী বাচ্চার সাহায্যে তারা জানলো ওই জিনের পেছনে একটি খুব শক্তিশালী দুষ্ট শক্তি কাজ করছে। বছরের পর বছর জিনটি যেসব জায়গায় ঘুরেছে সেখানে এক এক সময় ঘটেছিল অদ্ভুত ঘটনাগুলো।
কোথাও পাথরের মূর্তি ভেঙে যাওয়া, কোথাও অজানা আওয়াজ কিংবা আলোয়ের অদ্ভুত গতিবিধি। এখন একমাত্র পথ ছিল এই ভূতটিকে বন্দি করা, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। তবে জিন যখন রিমান্ডে আসে তখন অনেক প্রশ্ন সামনে আসে। সে কি শুধুই একটি মৃত আত্মা, নাকি আরও কিছু গভীর রহস্য লুকিয়ে আছে? একদিন সাব্বির তাকে সশব্দে প্রশ্ন করল, তুমি কি আমাদের পৃথিবীর নিয়ম মেনে চলবে? জিনের চোখে এক ভীতিকর ভাব ছিল। সে কাঁপতে কাঁপতে উত্তর দিল, আমি আর সাধারণ জিন নই। আমি সেই পুরনো রাজবংশের এক অংশ, যাদের সময়টা ছিল অন্ধকার। যখন মানুষ অন্ধকারে বাস করত তখন আমি তাদের ভয় দেখাতাম। সাব্বির বিস্মিত হয়ে শুনল, তুমি তাহলে আসলে রাজার ভূত? জিনটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি সেই রাজা যার কথা মানুষ ভুলে গেছে। কিন্তু এখন আমি আর কাউকে ক্ষতি করতে চাই না। আমি নিজেই সেই অন্ধকারে হারিয়ে গেছি যা তোমরা ভূত বলো। এই উত্তরে সাব্বির কিছুটা মর্মাহত হলো। জিনটি হয়তো সত্যি এক সময়ের এক মহান রাজা ছিল, কিন্তু তার পরিণতি তাকে ঘুরিয়ে দিয়েছে এক অন্ধকার দুনিয়ায়। আর সেই দুনিয়া থেকে সে ফিরে এসেছিল এক অনন্য যন্ত্রণার মধ্যে। তবে তুমি কি চাইলে? সাব্বির এক মুহূর্তের জন্য থেমে গিয়ে জানতে চাইল। জিনটি বলল, আমি শুধু শান্তি চাই, যেখানে আর কেউ আমাকে ভয় পাবে না, যেখানে আর কাউকে ভয় দেখাতে হবে না। সাব্বির বুঝতে পারল এই জিনটি আসলে এক সৃষ্টির পরিণতি, যে নিছক এক ভুল সময়ের শিকার। তাকে রিমান্ডে রাখা যাবে, তবে সঠিকভাবে তার প্রকৃতির সমাধান করা উচিত। শিহাব ধীরে ধীরে বলে উঠল, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে আমরা সবাই এক নতুন পথে হাঁটব। এভাবে সাব্বির এবং শিহাব সিদ্ধান্ত নিলেন, জিনটি যদি শান্তি চায় তবে তাকে শান্তিপূর্ণভাবে বুঝিয়ে এই পৃথিবী থেকে বিদায় দিতে হবে। কারণ জীবন, মৃত্যু এবং অতীতের অন্ধকার শক্তির মাঝে প্রকৃত সত্যটা জানার চেয়ে মুখ্য হলো শান্তির পথ। প্রথমে সাব্বির ভেবেছিলেন এটা একটি মানুষের কাজ। সে জিনের নাম করে কোনো একটা শক্তির মাধ্যমে অনেক ধরনের অলৌকিক কাজ করে মানুষকে বিভ্রান্ত করছে। তাই সে এরকম একজনকে রিমান্ডে নিয়েছিল যার শরীর আছে। কিন্তু অনেকটা সময় পরে সবাই বুঝতে পারে উনি আসলেই কোনো মানুষ না। আর এই সময়ের মানুষ তো একেবারেই না। পরের ঘটনা, আরে বিজু, তোকেই তো খুঁজছিলাম এতক্ষণ। হায়াত আছে তোর, বলতে হবে। লাবিবের কণ্ঠে আনন্দ আর উত্তেজনা স্পষ্ট। বিজু হাসতে হাসতে উত্তর দিল, হায়াত আর কার? আমার মতো ধুরন্ধর লোকের বুদ্ধি আর কপাল না থাকলে কার থাকবে বল? লাবিবের চেহারায় মুচকি হাসি এনে বলল, ঠিকই বলেছিস। তোর মতো বুদ্ধিমান লোকের সংখ্যা হাতে গোনা। যে কোনো পরিস্থিতি থেকে তুই ঠিক বেরিয়ে আসিস। কখনো কখনো তো মনে হয় তুই মানুষ না অন্য কিছু। বাবু লাবিবকে থামিয়ে দিল। আরে লাবিব, এসব কি বলছিস? অন্য কিছু মানে কি? এমন কথা বলিস না, ওরা শুনলে রেগে যাবে। তুই জানিস না ওরা রেগে গেলে কি হতে পারে? সব ধ্বংস হয়ে যাবে। ওদের নাম এমনি এমনি নেওয়া যায় না। এই কথাগুলো শুনে বিজু হো হো করে হেসে উঠল। লাবিবের কাঁধে একটা হালকা চাপড়ি দিয়ে বলল, কিরে লাবিব, তুই কার সাথে এসব আজব কথা বলছিস? বাবু তো আস্ত একটা ভিতর ডিম। বাবুর রাগে লজ্জায় কিছু বলতে পারছিল না। বিজয় আবার বলল, আচ্ছা লাবিব, শুনেছি ওই দিকের একটা গ্রামে রাতে নাকি অদ্ভুত জিনিস দেখা যায়। ভাবছি একবার গিয়ে দেখি সত্যি কিছু আছে নাকি, তুই কি বলিস? লাবিবের চোখে একটা অদ্ভুত উত্তেজনা দেখা গেল। সে বলল, চল গিয়ে দেখে আসি। শুনেছি ওখানে গিয়ে অনেকেই আর ফিরে আসেনি। ভাব, এমন ভয়ঙ্কর জায়গায় গেলে মজা কেমন হবে। বাবুর সাথে সাথে আপত্তি জানালো, না না, এসব জায়গায় ঢুকতে নেই। ওরা অন্য জগতের জীব, ওদের বিরক্ত করলে হিতে বিপরীত হতে পারে। নিজের প্রাণের মায়া আছে আমার। বিজু আর লাবিব বাবুর কথা শুনে হো হো করে হেসে উঠল। বিজু সিগারেটে আগুন ধরিয়ে বলল, চল, ডিসিশন ফাইনাল। আগামী সপ্তাহে যাচ্ছি ওই গ্রামে, দেখে আসবো সেখানে এমন কি আছে যা আমাকে ভয় দেখাবে। লাবিব মুচকি হেসে বলল, বাবু তুইও যাবি, ভয় পাস না, তোর জন্য আমি সব ব্যবস্থা করে রাখবো। বাবু হতাশভাবে মাথা নেড়ে বলল, তোরা যা ভাই, আমি এসবে নেই। বিজু সিরিয়াস লোকে বলল, তুই যাবি, আর আমরা সবাই মিলে দেখব সেই গ্রাম যেখানে রাতের অন্ধকারে লুকিয়ে আছে অদ্ভুত রহস্য। তাদের যাত্রার গন্তব্য ঠিক হলো সেই ছোট্ট গ্রাম, যেখানে অপেক্ষা করছে অজানা ভয় আর রহস্যের অদ্ভুত এক জগৎ। ওই গ্রামের নাম সোনাকান্দা। গত সপ্তাহে পাহাড় বেয়ে নেমে আসা খালের পাশে একটা মাথাবিহীন লাশ দেখা যায়, যা দেখে স্পষ্ট বোঝা যায় ওটা কোনো মানুষের খুন হতে পারে না। আর শাহের নগর এক অদ্ভুত গ্রাম, শোনা যায় ওখানে যারা যায় তারা আর ফিরে আসে না। অবশেষে 3 বন্ধু পৌঁছালো সেখানে। এবার তাদের কাঙ্ক্ষিত গ্রামটি খুঁজে বের করতে হবে। কিরে বিজু, আশেপাশে তো কাউকে পাওয়া যাচ্ছে না। কাকে জিজ্ঞেস করব শাহের নগর কোন দিকে আর কিভাবে যেতে হবে? কি বিপদে পড়লাম বল, দেখি কি করা যায়। আজ অমাবস্যার রাত, দূর আকাশে চাঁদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই অন্ধকার ভেঙে মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা 3 বন্ধু গ্রামের পথ ধরে হাঁটতে থাকলাম। এই যে বাবারা, কাউকে খুঁজছো? আগে তো কোনোদিন এই গ্রামে দেখি নাই। একজন বৃদ্ধ উদয় হলো। ফাঁকা রাস্তায় হঠাৎ তাকে আসতে দেখে আমরা 3 বন্ধু একটু ভীতুই হলাম। জি কাকা বাবু, আমরা এই গ্রামের না, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সোনাকান্দা নামের একটা পাড়ায় ঘুরতে এসেছিলাম, কিন্তু এর আগে কখনো আসি নাই এবং কোনো জানাশোনা নেই বলে সঠিক পথ জানা নেই। তাই নিশিরাতে তোমরা এলে কেন? জানো না এই গ্রামে রাতের বেলায় অলৌকিক সব ঘটনা ঘটতে দেখা যায়? কাকাবাবু, আমরা তো জেনে এখানে এসেছি, লোক মুখে ছড়িয়ে পড়া কথার সত্যতা যাচাই করতে। ঠিক এই কারণেই তোমাদের মতো ছোকরাদের আমি পছন্দ করি না। তোমরা মনে করো গ্রামবাসীরা মূর্খ, তারা কিচ্ছা তৈরি করে। তোমাদের এই অত্যধিক কৌতূহল প্রবণতাই একসময় তোমাদের বিনাশের কারণ হবে, দেখে নিও। বাবু বলে উঠল, ঠিক বলেছেন কাকাবাবু, আমারও এসব একদম পছন্দ না। এরা জোর করে আমাকে ধরে এনেছে। আতঙ্কিত হয়ে দ্রুত কথা বলে বাবু হাঁপাচ্ছে। অক্সিজেনের জন্য তার বুক হাঁসফাঁস করছে। বাবুর দুরূহ অবস্থা দেখে বিজু আর লাবিব খুব কষ্টে হাসি চেপে রেখেছে। অলৌকিক কোনো কিছু যদি তারা দেখতেও পায়, তাহলে বাবুর যে কি অবস্থা হবে আল্লাহ মালুম। বিজু বলল, কাকাবাবু, আপনি তা নিয়ে ভাববেন না, আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে এসেছি। আপনি শুধু আমাদের বলুন আমরা সে পাড়ায় পৌঁছাবো কিভাবে। এখান থেকে সোজা 1 মাইল হেঁটে গেলে ডান দিকে সোনাকান্দা অ্যাভিনিউয়ের সাইনবোর্ড। সেই রাস্তা ধরে আধা মাইল হাঁটার পর একটা গোরস্থান পড়বে। সেখান থেকে বাকি পথ যাওয়ার জন্য কোচ ভাড়া করে নিতে পারো। গারোয়ান তোমাদের সঠিক পথ বলে দেবে। এই বলে বৃদ্ধ নিজের মতো হাঁটা ধরলেন। একবার পিছন দিকে ফিরে তাকালেন না। বয়সের ভার অনুযায়ী তার হাঁটার গতি তুলনামূলক বেশি, অনেক বেশি। ওরা যখন ওখানে পৌঁছালো, সেখানে একটি গোরস্থান ছাড়া আর কিছুই ছিল না। এমনকি কোনো মানুষের বসবাস সেখানে নেই। কোনো দোকানপাট নেই, শুধু গোরস্থানের পাহারাদার ছিল একজন। তিনি ওদের বললেন, আপনারা এখানে কি চাচ্ছেন? ওরা সব খুলে বলল। ওই লোক বলল, ওরা সম্পূর্ণ উল্টা রাস্তায় চলে এসেছে। আশেপাশে থাকার কিছুই নেই। আজ রাতে এখানে থেকে সকালে যেতে হবে। সবার পেটে ভীষণ খিদে, আর এই গোরস্থানে থাকবেই বা কোথায়? বাবু খুব কান্নাকাটি করছিল। বিজু ও লাবিব সেটা দেখে হাসছে। একটু পরে গোরস্থানের লোকটি এসে ওদের হাতে 3টি রুটি ও কলা দিয়ে গেলেন। ওরা বেশ খুশি হলো ওটা পেয়ে। উনিও জানালেন, আপনারা এটা খেয়ে ওই যে ছাউনির মতো আছে ওখানে গিয়ে একটু বিশ্রাম করুন। ভয় নেই, সারা রাত সে এখানে পাহারা দেবে। ওরা সবাই ওনার কথা মতো কাজ করলেন। প্রায় ঘন্টাখানেক পর একটা লাশবাহী গাড়ি এলো কবর দেওয়ার উদ্দেশ্যে। 3 জন হিন্দু হওয়ায় কেউ এর আগে কখনো মুসলিমদের দাফন দেখেনি। সবাই সেখানে গিয়ে সম্পূর্ণ দাফন দেখল। একটু পর সবাই যখন চলে গেল, তারা দূর থেকে দেখছিল কবরটা। কিছুক্ষণ পর তারা তাদের জায়গায় চলে গেল, আর ওই নতুন কবর তাদের ওখান থেকে একদম পরিষ্কার দেখা যায়। যাই হোক, 3 জন একটু ঘুমের মতন পড়ে গেল। একটু পর একটা শব্দ পেয়ে এরা উঠে পড়ল। দেখলো নতুন কবরের কাছে 3 জন সাদা কাপড় পরা লম্বা লম্বা লোক। ওরা ভাবলো হয়তো ওদের কোনো আত্মীয় এসেছে, এটা মুসলিমদের নিয়ম। একটু পরে ওরা দেখলো ওই 3 জন ওই কবরটি খুঁড়ে লাশ উঠিয়ে ফেলেছে, এবং এরপর যেটা দেখলো সেটা দেখে হয়তো ওদের কলিজা শুকিয়ে গেল। ওরা দেখলো ওই 3 জন মিলে ধীরে ধীরে ওই লাশটির এক একটি অংশ খেয়ে ফেলছে। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাহারাদার লোকটি দেখছেন। কি বিশ্রী বিভৎস সেই দৃশ্য! ওরা 3 জন একই জিনিস দেখে আর সাথে সাথে 3 জন বমি করে দেয়, কিন্তু ওদিকে তাকানোর আর সাহস পায়নি। খুব দ্রুত তারা ওই সময় ওখানে থেকে উল্টো দিকে দৌড়ে চলে আসে। এরপর সকাল সকাল কোনো কথা না বাড়িয়ে এরা এদের বাড়িতে ফিরে আসে। আজ এ পর্যন্তই শেষ করছি। সবার জীবনে কিছু অদ্ভুত ঘটনা থাকে। আপনাদের জীবনে এরকম কোনো অদ্ভুত ঘটনা বা আপনাদের জানাশোনা এমন কিছু থাকলে আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যিনি আমাদের এটি লিখে পাঠিয়েছেন, আমরা ঠিক তার মতন করেই পড়ে যাচ্ছি। আমি টুম্পা, মাস্টার্স করতে এবার লস অ্যাঞ্জেলসে এসেছি, কিন্তু আমার জীবনে কিছু ঘটনা রয়েছে যেটার কোনো অর্থ আমি কখনোই খুঁজে পাই না। তাই আজ আপনাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করছি, যদি আপনারা আমাকে এর কোনো মানে বা অর্থ বের করে দিতে পারেন। আমি যে ডরমেটরিতে এখানে থাকি, সেখানে হঠাৎ একদিন একজন এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বাম হাত দিয়ে খেলে কি গুনাহ হবে? প্রশ্নকর্তাকে বেশ সিরিয়াস মনে হলো। হয়তো কারো সাথে বাকবিতণ্ডা হয়েছে। এখন চাচ্ছেন একটা থার্ড পার্সপেক্টিভ। সে নিজেই বাঙালি, আমি তাকে এর আগে দেখিনি কখনো। আসল উত্তর আসার পূর্বে আমার পাশের জন বলা শুরু করলো, আপনাদের একটা গল্প বলি। গল্পটা অদ্ভুত মনে হতে পারে, তবুও বলি, হয়তো কিছু ডট কানেক্ট হবে। 1982 সালে রোজার মরণীয় নামের এক
ওয়ার্ল্ড ওয়ার 2 ভেটেরিয়ান এক বোমা ফাটানো বই পাবলিশ করেন। বইটির নাম এ ট্রিপ ইনটু দ্য সুপার ন্যাচারাল। এটা নিয়ে ইউটিউবে তার একটা 3 ঘন্টার ইন্টারভিউ আছে। সেখানে তিনি জানান যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তিনি যখন বাড়ি ফিরছেন, তার এক সিনিয়র তাকে এক স্পেশাল পার্টিতে ইনভাইট করেন। বলেন যে তুমি যদি তোমার মৃত বাবা মার সাথে দেখা করতে চাও তাহলে এই পার্টিতে এসো। প্রপোজালটা পেয়ে তিনি কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান। আমার মৃত বাবা মায়ের সাথে দেখা করাবে, সেটা কিভাবে সম্ভব? দোটানা আর কিছুটা দুশ্চিন্তা নিয়েই তিনি হাজির হলেন সেই পার্টিতে। পার্টিতে গিয়েই দেখতে পান বড় বড় ব্যবসায়ী আর বড় বড় পলিটিশিয়ানদের, সাথে ছিল বড় বড় পলিসি মেকার আর সেলিব্রিটিরাও। সেখানে দেখতে পান লম্বা খেল্লা পড়া এক ম্যাজিশিয়ান এক এক করে অডিয়েন্সদের ডাকছেন আর তাদের নানান উইশ ফুলফিল করছেন। রিকোয়েস্ট অনুপাতে কারো মৃত ভাই, কারো মৃত বন্ধু বা কারো মৃত বাবা মাকে পর্দার আড়াল থেকে ডেকে আনছেন। এক সময় তার টার্ন এলো, তিনি তার বাবা মাকে দেখতে চাইলেন। অবাক করে দিয়ে পর্দার আড়াল থেকে ঠিকই তার প্রয়াত বাবা মা বের হয়ে আসলেন। তিনি তখন নিজেকে ধরে রাখতে পারেননি, প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে ওঠেন। বলেন সে এক অন্যরকম এক্সপেরিয়েন্স। এই ঘটনায় তিনি হতভম্ব অবস্থাতেই তিনি সেই সিক্রেট গ্রুপে জয়েন করলেন। প্রশ্ন আসতে পারে, এটা কি করে পসিবল হলো? ব্ল্যাক ম্যাজিক না অন্য কিছু? অ্যাকচুয়ালি এটা হলো কারেন জিনকে ম্যানিপুলেশনের মাধ্যমে। কিতাবে পেয়েছি যে দাজ্জাল যখন আসবে তখন সে ধরনের মিরাকেল দেখাবে। সে মানুষের মৃত আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে এবং মানুষ তাতে বিশ্বাস আনা শুরু করবে। ওলামারা বলেন সে আসলে মৃতদের প্রেজেন্ট করবে না, করবে হচ্ছে তাদের কারেনকে। কারেন হলো আমাদের স্পিরিচুয়াল ডাবল, দেখতে হুবহু আমাদের মতোই দেখতে। সে ছোটবেলা থেকে আমাদের সাথেই আছে। সে আমাদের প্রতিটা মুভ নকল করতে পারে। আর কারেন যেহেতু প্রজাতিতে জিন, সে বাঁচেও লম্বা সময় ধরে। যাই হোক, একটা পর্যায়ে সেই গ্রুপের সাথে ওনার সখ্যতা বেড়ে ওঠে। ধীরে ধীরে ভেতরে অ্যাক্সেস পেতে থাকেন। একটা সময় গিয়ে জানতে পারেন যে গ্রুপের নাম ফ্রিমেসন, আর সেই গ্রুপের আসল লিডার হলো এক সুপার ন্যাচারাল বিইং, যে ক্লেম করে যে সে সৃষ্টির শুরু থেকে আছে। সে আদিকাল থেকে সকল যুদ্ধ দেখছে আর আদিকাল থেকে পলিটিক্স করছে। সে রজারকে তার সাথে হাত মেলাতে আহ্বান করে। বিনিময়ে সে ওনাকে অর্থ সম্পদ আর ক্ষমতার প্রতিশ্রুতিও দেয়, তবে দেয় একটা শর্ত সাপেক্ষে। ইন রিটার্ন রজার সাহেবকে সেই সুপার ন্যাচারাল বিইংকে সম্মান বা হোমেজ দিতে হবে। কিভাবে দিতে হবে সেটারও একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয়। সেই লিস্টের কিছু কর্মকাণ্ড এতটাই ডার্ক আর জঘন্য যা আমি লিখতেও পারছি না। রজার ভিতর শিউরে ওঠে। শান্তির খোঁজে বাইবেল পড়া শুরু করে। বাইবেলে তিনি লুসিফার নামক একজনকে পায়, যার কথা সেই লিডারের সাথে হুবহু মিলে যায়। তো একদিন সে কিউরিওসিটি আটকে না রেখে জিজ্ঞেস করেই ফেলে, আচ্ছা বলো তো তুমি কি সেই লুসিফার যার কথা বাইবেলে বলা আছে? জবাবে লুসিফার হেসে উত্তর দিয়ে জানায়, হ্যাঁ আমি সেই লুসিফার। লুসিফার হলো ইবলিশের বিবেলিকার নাম। কেন করছো তুমি এসব? তিনি জানতে চান, কি প্রয়োজন তোমার? উত্তরে লুসিফার জানায়, আরে আমিই তো এই দুনিয়ার মালিক। সৃষ্টির শুরু থেকে আমি আছি। আমি হলে তোমাদের ভালোই চাই। তুমি আমার কথা মতো চলো, দেখবে তোমার সবকিছু ঠিকঠাক যাচ্ছে। লুসিফার আরো বলে, তুমি কি জানো প্রতিটা ধর্মই আমাকে হেমজ দেয়? কিভাবে? তুমি দেখবে প্রতিটা ধর্মে তাদের দেবতাদের ছবিগুলো এমনভাবে আঁকা যেন তাদের পিছন দিক থেকে সূর্য উঠছে। তুমি কি জানো সূর্য প্রতিদিন আমার পেছন থেকে বের হয়? এভাবেই সেই পেন্টিংগুলো ইনডিরেক্টলি আমাকে হোমেজ দিয়ে যাচ্ছে, কারণ সেগুলো আমার ইনফ্লুয়েন্সেই তৈরি। কারণ আমি তো যুগে যুগে 70 জন বড় বড় মনীষী ও তাদের অনুসারীদেরকে বিভ্রান্ত করে রেখেছি। ইন্টারেস্টিংলি সহিহ বুখারীতে এমনই একটা সিমিলার হাদিস পাওয়া যায়। হাদিসটি অনেক কাল আমাকে ভাবিয়েছে। হাদিসে বলা হয়েছে সূর্য শয়তানের দুঃসিংহের মধ্যখান দিয়ে উদিত হয়। সেটা কিভাবে হয় মডার্ন সায়েন্স হয়তো এক্সপ্লেন করতে পারবে না, তবে রজার মরণীয়র সেই ইন্টারভিউ আমাকে কিছুটা হলেও ক্ল্যারিটি দিয়েছিল। লুসিফার আরও জানায় যে ডারউইনকে তো আমি ইভলিউশনের আইডিয়া দেই, কারণ মানুষ যখন স্রষ্টার কনসেপ্ট থেকে দূরে সরে যাবে আমার কাজ ততই সহজতর হয়ে উঠবে। পুরো ইন্টারভিউটা বেশ ডার্ক বাট ফ্যাসিনেটিং। আবার বলি, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই, কারণ এটা আকীদাগত কোনো বিষয় না। ফিরে আসি মূল বক্তব্যে। আমরা এখানে দুটো ক্যারেক্টার পেলাম, এক হলো কারিন আর দ্বিতীয় হলো লুসিফার বা ইবলিশ। লুসিফারকে তো এখন রমজানে বেঁধে রাখা হয়েছে, বাকি থাকছে কারিনা এখনো বলবৎ।
কাল বলেছিলাম কারেনের ওয়াসওয়াসা কিভাবে আইডেন্টিফাই করা যায়। আজ বলবো সেই ওয়াসওয়াসাকে কি করে দুর্বল করা যায়। আমাদের সাথে কারিনা আছে বিষয়টা ভীতিকর না, কারণ হাদিস শরীফে এসেছে আমাদের হেফাজতের জন্য সাথে 4 জন ফেরেশতাও আছে। সমস্যা হলো আমরা যখন অশ্লীলতা বা খারাপ আমলে লিপ্ত থাকি, সেই ফেরেশতাগুলো সেখান থেকে গায়েব হয়ে যায় আর কারিনা সুযোগ পেয়ে যায়। তাই ওলামারা বলেন আমাদের কারিন কত শক্তিশালী হবে সেটা ডিপেন্ডস করবে আমাদের আমলের ওপর। আমরা যদি নেক আমল বেশি করতে থাকি তাহলে সে তত দুর্বল হতে থাকবে, আর আমরা যদি বদ আমল বেশি করতে থাকি সে ততটাই সবল হতে থাকবে। একখানে পেয়েছিলাম যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী একদিন তার কারেনের দেখা পান। তখন তিনি দেখতে পান যে তার কারেন খুব রুগ্ন আর জীর্ণ। তো তিনি তাকে প্রশ্ন করেন, তোমার এই হাল কেন? উত্তরে তার কারেন জানায় যে আপনার নেক আমলগুলোর কারণে। দেখুন, আমরা ভিজিবল ওয়ার্ল্ডে যতটুকু দেখছি তা শুধু ফ্র্যাকশন মাত্র। পর্দার আড়ালে আছে আরেকটা বিশাল দুনিয়া। সেই দুনিয়াকে আপনি নোটবল সায়েন্স দিয়ে এক্সপ্লেইন করতে পারবেন না। কে জানে, হয়তো রাসূলের ছোট ছোট এই আমলগুলো এমনভাবে ডিজাইন্ড যে এগুলো আমাদের সেই ইনভিশিবল ওয়ার্ল্ডের কারেন্টকে দুর্বল করে যাচ্ছে। এই যেমন সবকিছু বিসমিল্লাহ বলে স্টার্ট করা, ডান হাত দিয়ে খাওয়া বা বা পা দিয়ে বাথরুমে যাওয়া, কিংবা ডান পা দিয়ে মসজিদে ঢোকা অথবা বসে বসে পানি খাওয়া, এই সবই হয়তো আমাদের কারিনাকে দুর্বল করে তুলেছে। সবকিছু তো আর আমাদের জানা নেই, তাই সেফার অপশন হচ্ছে ওনার এই মাসনুন আমলগুলো প্র্যাকটিস করে যাওয়া। তাই বলছি, ডান হাতে খেলে সওয়াব আর বাম হাতে খেলে গুনাহ হবে, এরকম তর্কে না যাওয়াটা উত্তম। বরং বলবো আমার রাসূল আমার রোল মডেল, এমন এক রোল মডেল যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি, এমন এক রোল মডেল যিনি আমাদেরকে জানিয়েছেন সেই স্রষ্টার কথা, যিনি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, সেই স্রষ্টা যিনি এমন একটা কিতাব নাজিল করেছেন যার মধ্যে কোনো ডাউট নেই। তাই যদি হয়ে থাকে তাহলে সেই পারফেক্ট রোল মডেলের পারফেক্ট সুন্নাহগুলো ফলো করতে সমস্যা কোথায়? এটা একটা লজিক্যাল চয়েস, এটা একটা ইন্টেলিজেন্ট চয়েস, মোর ইম্পর্টেন্টলি এটা আমাদের রিলিজিয়াস চয়েস, অ্যান্ড উই শুড বি প্রাইড অফ ইট। আমি ওনার কথা শুনে এতটাই চমকে গিয়েছিলাম, আমার পাশ দিয়ে সেই প্রশ্নকর্তা যে চলে গিয়েছে সেটা আমি দেখতে বা শুনতে পাইনি। আমি এসব সম্পর্কে কখনো কিছু ভাবিনি, জানতামও না। সেদিনের পর থেকে ওনাকে আমি আর কখনোই ডরমেটরিতে দেখতে পাইনি। আমি জানতাম না কারেন জিন সম্পর্কে। আপনারা যদি জেনে থাকেন আমাকে কাইন্ডলি জানাবেন। গুগলে যেসব পেয়েছি সবগুলোই সেম এবং অস্পষ্ট। পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি সুজন। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করে রওনা হয়ে যেতাম। এখন অফিস শেষ করে সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলী আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী 6 কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি। কিছুটা ভয়ও লাগছে, এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে। সে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুরো কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছেড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশানঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনে যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানে নেই। আমি সোজা কদমতলী গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে, মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। ও ও কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে
হাত বিশেক দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয় আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে এসব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এরকম। 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলী নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে কনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়, আর অনেকেই দেখেছে। জানি না ঘটনাটি আপনাদের কাছে খুব ছোট এবং বেশি ভয়ের মনে নাই হতে পারে, কিন্তু এই ঘটনার কারণে কনের পুরো পরিবারের সব মানুষগুলো এক রাত্রে বাসার মধ্যে মৃত পাওয়া যায়। কিন্তু এই মৃত্যু না ছিল খুন, না ছিল আত্মহত্যা। এই খুনের রহস্যের জাল এখনো অজানা। পরের ঘটনা। আমি রিয়াদ, সৌদি আরব থেকে আপনাদের এই লেখাটি অনেকদিন যাবৎ পাঠাবো ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারি না। আমি যখন দেশে ছিলাম তখন ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল শরীয়তপুর থানার সাথে। সড়কটা ছিল 3টি গ্রামের কৃষকদের কৃষি জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটা অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়েও তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়। মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারে না, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলো রাস্তার পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়াটা ছিল একটা হিজল গাছের পাশে। সেই হিজল গাছের আশেপাশে 2-3 মাইল শুধুই কৃষি জমি, কোনো বাড়িঘর নেই। সেই কুয়োর কোনো নিশানা আজও পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের। এই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু রয়েছে গ্রামে। রাতের বেলা অনেকেই নাকি এই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় পানি পানি বলে আর্তনাদ করতে শুনেছে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব 1/2 মাইলের মতো। শরীয়তপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশ্লীল কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে 1/2 মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি এমন মানুষও কম নেই গ্রামে। আমি তখন একটা চাকরি করি না বলে বেকার খাটি বলাই ভালো, কারণ কষ্ট যে পরিমাণ করতে হতো বেতন তার ধারে কাছেও ছিল না। কিন্তু অন্য কোথাও চাকরি পাচ্ছিলাম না বলে আমি কষ্টটাই করে যাচ্ছিলাম। সকালে বের হতাম ঋণের টাকা তুলতে, ফিরতাম রাত করে। সম্বল ছিল আমার সাইকেলটা। যে দিনের কথা বলছি সেদিন থানা অফিসে গিয়েছিলাম। সব হিসাব বুঝিয়ে দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাত করে এর আগেও ফিরেছি, তাই কোনো কিছু না ভেবে রওনা হয়ে গেলাম। সাইকেল চালাচ্ছি আপন মনে, কোনো দিকে খেয়াল নাই। দেওভোগ কৃষি জমির মধ্যে ঢোকার আগে শেষ গ্রাম পার হতে দেখি কোনো মানুষের সাড়া শব্দ নেই। বেশ রাত হয়ে গেছে, গ্রামের কারো জেগে থাকার কথা না। এক হাতে টর্চ জ্বালিয়ে রাখতে হচ্ছে বলে সাইকেলের গতি অনেক কম ছিল। হিজুল গাছটার কাছাকাছি এসে হঠাৎ করে কি যেন হলো, কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে আমার সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। হাত থেকে টর্চটাও পড়ে গেল। সাইকেল থেকে নেমে টর্চ উঠালাম, ঠিকই আছে, নষ্ট হয়নি। আবার সাইকেল চড়ে দ্রুত প্যাডেল চালালাম। আশ্চর্য কাণ্ড, আমি যত জোরেই প্যাডেল চালাতে থাকি সাইকেল মোটেও এগোতে চায় না। ভয় আমি শেষ। শরীরের সবটুকু শক্তি দিয়ে প্যাডেল মারছি, কিন্তু সাইকেল এগোচ্ছে পিঁপড়ার গতিতে। আমি ঘেমে একাকার। কেন জানি মনে হচ্ছে কেউ একজন পিছন থেকে সাইকেল টেনে ধরে আছে, কিন্তু পিছনে তাকানোর মতো সাহস আমার নাই। প্রাণপণের সামনে এগোতে চাইছি। হাতে একটা টর্চ আছে, সেটাও ভুলে গেছি। আবছা আলোয় রাস্তার যেটুকু দেখা যাচ্ছে সেটুক দেখে রাস্তা ধরে আগাচ্ছি। একসময় মনে হলো জ্ঞান হারিয়ে ফেলবো। সাইকেল চালাচ্ছি, কতক্ষণ হয়েছে বলতে পারবো না। একসময় মনে হলো আমি মনে হয় খালি সাইকেল চালাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। যেখানে ছিলাম সেখানেই আছি, কারণ এইটুকু রাস্তা সাইকেল যত ধীরেই যাক পার হতে এত সময় লাগার কথা না। সাথে সাথে মনে পড়ে গেল হিজল গাছ আর কুয়ো নিয়ে শোনা গল্পগুলো। জোর করেও মন থেকে দূর করে দিতে পারতেছি না। সাইকেল কেউ টেনে ধরে আছে, এই বিশ্বাস তখন আমার মনে একেবারে জেগে বসেছে। এবার বাঁচা মরার প্রশ্ন, ভূতের হাতে কি প্রাণ দেব নাকি? সাহস করে পিছনে তাকালাম, না, কেউ নেই। কেউ টেনে ধরে নাই আমার সাইকেল। টর্চ জ্বালিয়ে পিছনের চাকা পরীক্ষা করলাম, না, কিছুই হয় নাই। আবার সাইকেলে চড়লাম, বিসমিল্লাহ বলে প্যাডেল চালালাম, কোনো লাভ হলো না। সাইকেল সে আগের মতোই ভারী, কিছুতে এগোতে চায় না।
এভাবে কতক্ষণ সাইকেলের সাথে যুদ্ধ করলাম বলতে পারবো না, তবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি গ্রামের দিকে এগিয়ে যাবার। একটু একটু করে এগিয়েও যাচ্ছি। গ্রামের সীমানায় প্রথম বাড়িটা দেখা মাত্র সাহস আরও বেড়ে গেল। শরীরের যেটুকু শক্তি অবশিষ্ট ছিল তার সবটুকু প্রয়োগ করে দ্রুত সেই বাড়ির উঠানে এসে থামলাম। তারপর কোনো কথা না বলে সাইকেল থেকে নেমে শরীরের সবটুকু শক্তি দিয়ে মারলাম সাইকেলের পেছনের চাকায় লাথি। শব্দ শুনে বাড়ির মালিক বের হলেন। আমি পরিচয় দিয়ে জানালাম ভয় পাইছি। তারপর এক গ্লাস পানি খেয়ে রওনা হলাম বাড়ির দিকে। এবার আমি মহা আশ্চর্য হলাম, কারণ আমার সাইকেল ঠিক হয়ে গেছে। এখন আর ভারী মনে হচ্ছে না, ঠিক তুফান গতিতে চলছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা কি কারো কাছে আছে? এবার চলে যাচ্ছি পরের ঘটনায়। ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের। সে একবার ঢাকা থেকে গাড়ি নিয়ে চট্টগ্রাম আসছিল। চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড নামক এলাকায় আসতে আসতে রাত 11-12 বেজে যায়। তার সাথে তার হেল্পার ছিল। এর মধ্যে সে একটি চায়ের দোকান দেখে সেখানে চা খেতে নামে। চা খাওয়ার এক পর্যায়ে সে ড্রাইভার বলে যে তার একটু টয়লেটে যেতে হবে। তখন সে চা দোকানদারকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। দোকানদার তার দোকানের পেছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটি পুরান টয়লেট আছে, তারা ওটাই ব্যবহার করে। তবে সে ওই ড্রাইভারকে সাথে কেউ একজনকে নিয়ে যেতে বলল। বলে রাখা ভালো, টয়লেটটা যেখানে ছিল সে জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই সে ড্রাইভার একটু সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, সে একাই যেতে পারবে। তো লোকটি জঙ্গলের ভিতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না আর দেখলো জঙ্গলে কেউ নেই, তখন সে একটি গাছের আড়ালে বসে পড়ল। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে, তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটি ছোট মেয়ে বসে বসে কি যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এটা দেখে, কিন্তু তারপরও সে মেয়ে দুটির কাছে যায় আর বলে, এই তোমরা এত রাত এখানে কি করো? এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং তার মতে সে দেখল যে মেয়ে দুটির মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিকভাবে বড় এবং মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে, যেন তারা কিছু একটা এতক্ষণ খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে। সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যেন সে একই জায়গায় বৃত্তাকারে দৌড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখল যে মেয়ে দুটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে। তাদের মুখে এখনো রক্তমাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে। তাকিয়ে দেখে যে তাকে মেয়ে দুটো ধরে ফেলেছে। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে যখন চোখ খোলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেঞ্চিতে শোয়া অবস্থায় এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয় এবং উঠে বসে। তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞেস করে। সে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পরও যখন দেখলাম তুমি আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি, তাই দেরি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন ভেতরে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পড়ে থাকা অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকারের আওয়াজ আমরা কেউ শুনিনি। সব শোনার পর দোকানদার বলে যে এই জন্য আমি তোমাকে সাথে করে কাউকে নিয়ে যেতে বলেছি, কিন্তু তুমি শোনোনি। এখানে অনেকে অনেক কিছু দেখে। আমরা দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই, আর তুমি রাতের বেলা ওখানে গেছো। তারপর এক সময় সকাল হয়, তারা ওই দোকানে বসে থাকে। সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতর ওই জায়গাটাতে যায় যেখানে সে ড্রাইভার দেখেছিল মেয়ে দুটিকে। তারা সেখানে যাওয়ার পর তারা দেখে যে সেখানে একটি আধো খাওয়া বিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পড়ে আছে। তারপর তারা গাড়ি নিয়ে সে স্থান ত্যাগ করে। আনুমানিক 1962 সাল, ময়মনসিংহের বালিপাড়া গ্রাম। বাসার 12-13 বছরের কিশোর যৌথ পরিবারের অনেকের সাথে একই বাড়িতে থাকতো। একদিন বাসার বাবা আর ভাইদের সাথে মিলে বাড়ি থেকে কিছুটা দূরে এক বিলে মাছ ধরতে গেল। কথা ছিল প্রথম কিস্তির মাছ ধরা হয়ে গেলে বাসার সেগুলো বাড়ি নিয়ে আসবে, আর তারপর সারাদিন ধরে যত মাছ ধরা হবে তা অন্যরা বিকালে নিয়ে বাড়ি ফিরবেন। কথা মতো প্রথম দিকে ধরা মাছগুলো দিয়ে বাসারকে বাড়ি পাঠানো হলো, আর অন্য সবাই দুপুর থেকে বিকেল পর্যন্ত মাছ ধরার জন্য রয়ে গেলেন বিলে। বিকালে মাছ ধরা শেষ করে সবাই ফিরে আসলেন। তাদেরকে দেখে বাড়ির মহিলারা বাসারের ব্যাপারে প্রশ্ন করলেন। তাকে দিয়ে তো আগেই কিছু মাছ পাঠিয়ে দেবার কথা, তাহলে পাঠানো হলো না কেন? প্রশ্ন শুনে অবাক হলেন তারা। বাসার তো ফিরে এসেছে সেই কখন, তাহলে বাড়িতে নেই কেন? আর কোথায় যেতে পারে সে? মাছ নিয়ে তো বাড়িতে আসার কথা। আশেপাশে খোঁজাখুঁজি হলো, খুঁজতে খুঁজতে বহুদূর দেখা হলো, কোথাও সে নেই। কেউ দেখেনি তাকে, এমনকি পার্শ্ববর্তী গ্রামগুলোতেও নয়। নিরুদ্দেশ বাসার, উৎকণ্ঠিত পরিবার, আর তার মায়ের অবস্থা আরও করুণ। দিনের পর দিন
বছরের পর বছর তিনি পথ চেয়ে থাকেন ছেলের আশায়। এলাকায় নতুন কোনো অল্প বয়সী মানুষের খোঁজ পেলেই তিনি আকুল হয়ে খবর নেন। যদি হারিয়ে যাওয়া ছেলেটি ফিরে আসে, হয়তো তার স্মৃতি বা হুঁশ নেই। দীর্ঘ 12 বছর এই অপেক্ষায় কেটে গেল। তারপর একদিন এক অপ্রকৃতিস্থ যুবক এলো বাশারের বাড়িতে। সোজা ভাষায় যাদেরকে পাগল বলা হয়, সাধারণত সেই রকম একজন। কথা বলতে গেলে জিহ্বায় আটকে যায়, আর অনেকটা শিশুসুলভ আচরণ। সেই বাড়িতে ভিক্ষা করতে এলো। সে বাড়িতে ঢুকেই কেমন যেন অদ্ভুত আচরণ করতে লাগলো। কেমন পরিচিত ভঙ্গিতে এটা ওটার বর্ণনা দিতে লাগলো। উঠোনের কোনায় কি ছিল এক সময় সব বলতে লাগলো। আর একটা ছোট্ট মেয়েকে দেখে তার ছোট বোন রাজির নাম করতে লাগলো। আরেকজন মহিলাকে দেখেই জেঠি বলে ডেকে উঠল। এসব দেখে বাশারের মা লোকজনকে অনুরোধ করলেন ওর হাতের কোণের পাশে কোনো দাগ আছে কিনা দেখতে। দেখা গেল সত্যি একটা দাগ আছে। নিশ্চিত হওয়া গেল হারানো বাশার ফিরে এসেছে মানসিক ভারসাম্য হারিয়ে। কিন্তু হারিয়ে যাবার আগে তো সে এমন ছিল না। তাকে প্রশ্ন করা হলো, এতগুলো দিন কোথায় ছিল সে? তার ভাঙা ভাঙা উত্তর, এক বুড়ি নিয়ে গেছিল। আরও জিজ্ঞাসাবাদ করে জানা গেল সে বুড়ি তাকে নিয়ে গিয়েছিল। সে এতদিন পর তাকে বলেছে তুই চলে যা। সেই বুড়ি তাকে দিয়ে কিছু কাজ করাতো, কিন্তু কি কাজ তা বাশার বলতে পারেনি। তার বর্ণনা শুনে মনে হতে পারে কোনো ছেলে ধরার কবলে পড়েছিল। কিন্তু গত 12 বছর ধরে যার সন্ধান কোনো লোকালয়ে পাওয়া যায়নি, সে আর যাই হোক কোনো মানুষের কাছে ছিল না। সে নির্জন দুপুরে খালবিলের এলাকায় মাছ হাতে হারিয়ে গিয়েছিল এবং তার খোঁজ কোনো মানুষের কাছে পাওয়া যায়নি। আদতে সে কোনো মানুষের কাছে ছিল না। ফিরে আসার কিছুদিন পর বাশার একটা দুর্ঘটনায় মারা যায়। নেক্সট ঘটনা, গতকাল রাত থেকে আমার ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এশার নামাজ পড়তে রাত 8টার সময় বাসা থেকে বের হয়, কিন্তু 10টা বেজে যায়, তারপরও সে বাসায় ফেরে না। আমার আম্মু তখন লাইট নিয়ে এগিয়ে যায় মসজিদের দিকে। মসজিদে গিয়ে খাদেমকে জিজ্ঞেস করে, বাট সে জানায় সে আমার ভাইকে দেখেনি। এবার তো আম্মু বেশ ভয় পেয়ে যায়, ছেলেটা কোথায় গেল? আম্মু দ্রুত বাসায় এসে আব্বুকে জানায়। আমি তখন শুয়েছিলাম। আম্মু ডেকে বলতেছে, মোশাররফকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই ওইদিকে একটু খুঁজে আয়। আমি আব্বু দুদিকে খুঁজতে গেলাম। আমি প্রথমে মাদ্রাসার মসজিদের দিকে গেলাম, বাট মসজিদের ভেতর কাউকে পেলাম না। তারপর মাদ্রাসায় গেলাম, গিয়ে একটা ছাত্রকে জিজ্ঞেস করলাম, বাট সে বলল সে মোশাররফকে দেখেনি। তারপর আমি চলে গেলাম আমাদের বাজারে, বাট সেখানে গিয়েও তাকে খুঁজে পেলাম না। বাধ্য হয়ে আমি বাসায় চলে আসি। তখন রাত 12টা। বাসায় এসে দেখি আমার ছোট ভাই ঘরে বসে আছে, নিচের দিকে মাথা দিয়ে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, তাকে কই পাইছো? তখন আম্মু যা বলে তা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আম্মু বলে তারা দুইজন নাকি লাইট নিয়ে আবার মাদ্রাসার মসজিদের দিকে যায়, বাট তখনও সেখানে কাউকে পায় না। তারপর তারা যখন চলে আসবে তখন আম্মুর মনটা টানতেছিল অজুখানায় গিয়ে একবার দেখে আসতে। তাই আম্মু চলে গেল অজুখানার কাছে। অজুখানার এক পাশে পুরনো বাথরুমে 3-4টা, আর সামনে পরিত্যক্ত পুকুর, আর পেছনে কবরস্থান। আম্মু অজুখানায় গিয়ে দেখে আমার ছোট ভাই মোশাররফ একটা চেয়ারে বসে একা একা কার দিকে যেন তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। এসব দেখে তো আম্মু ভয় পেয়ে যায়। আম্মু ওকে ডাক দেয় কয়েকবার, বাট সে কোনো রেসপন্সই করে না, যেন সে শোনেই নাই। তারপর আম্মু আর মামি তার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। তখন সে লাল লাল চোখে আম্মুর দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দেয়। তারপর চুপচাপ সেখান থেকে উঠে বাসায় চলে আসে। আম্মু আর মামিও তার পেছন পেছন চলে আসে বাসায়। বাসায় এসে আম্মু আব্বুকে সব বলে। তারপর আব্বু আর মামারা মিলে তাকে নিয়ে যায় মসজিদের হুজুরের কাছে। তখন হুজুরকে ডেকে সব বলে। হুজুর সব শুনে আমার ভাইকে ঝাড়ফুঁক করে বাসায় পাঠিয়ে দেয়। সে রাতে আর কিছু হয়নি, বাট সকালে আব্বুর কাছ থেকে শুনি আমার ছোট ভাইকে যখন হুজুর ঝাড়ফুঁক করছিল তখন নাকি সে হুজুরের দিকে ভয়ঙ্করভাবে তাকিয়েছিল, চোখ লাল করে। এটা একটি বাস্তব ঘটনা, আর এমন আরও কিছু ঘটনা ঘটেছে আমার সাথে, সেগুলো অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। রাত তখন প্রায় 3টা। রাফি পড়ার টেবিলে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করে দরজার হালকা ঠক ঠক শব্দ শুনতে পেল সে। প্রথমে ভেবেছিল বাতাসের কারণে দরজাটা নড়েছে, কিন্তু মুহূর্তেই সে অনুভব করলো কেউ একজন ওর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে উঠে গিয়ে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। হালকা ভয় পেলেও রাফি ভাবল এটা তার কল্পনা হতে পারে। সে আবার পড়ায় মন দিল, কিন্তু ঠিক 5 মিনিট পর একই শব্দ। এবার দরজায় ঠক ঠক নয়, বরং আস্তে আস্তে দরজার হাতল নড়তে লাগলো, যেন কেউ খুলতে চাইছে। রাফির শরীরের শীতল স্রোত বয়ে গেল। সে আস্তে আস্তে উঠে দরজার দিকে এগোলো। এক ঝটকায় দরজা খুলে ফেলল, কিন্তু বাইরে তখনও কিছুই নেই। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা ফিস ফিস শব্দ এলো। তুই কি আমায় দেখতে পারছিস? রাফি চমকে পেছন ফিরে তাকালো।
কিন্তু ঘরে সে একাই ছিল। তবে আয়নার সামনে দাঁড়িয়েছিল একটা অস্পষ্ট ছায়া। সে আর্তচিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর রাফির মনে হচ্ছিল সে গভীর এক অন্ধকারে তলিয়ে যাচ্ছে। পরের দিন সকালে রাফিকে তার মা ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পেলেন। সে শুধু একটা কথাই বলে যাচ্ছিল, আমি তাকিয়েছিলাম, কিন্তু সে ছিল অদৃশ্য। এসব ঘটনা যাদের সাথে ঘটে তারা নিজেরাই শুধু জানে এগুলো তাদের জন্য কতটা ভয়ঙ্কর ছিল, এবং জীবনে কোনোদিন তারা এই ট্রমা থেকে বের হতে পারবে কিনা। আর আমরা যখন এগুলো আপনাদের পড়ে শোনাই, মনে হয় যেন আমাদের সাথে এগুলো ঘটছে। কেমন যেন একটা অদ্ভুত ফিলিং হয় আমাদের। আমি জানি না আপনারা ব্যাপারগুলো আমার টোনে বুঝতে পারেন কিনা। যাই হোক, আল্লাহ পাক সকলকে এসব খারাপ জিনিস থেকে সবসময় হেফাজত করুক। আজ কয়েকটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে কয়েকদিন ধরে নাম ছাড়া গল্প আসছে, ঠিক যেভাবে পাঠিয়েছে সেভাবেই বলে যাচ্ছি। অক্টোবর মাসের 10 তারিখ, 3 দিন পরেই সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। পুজোকে ঘিরে রামপুরে চলছে খুশির আমেজ। এই গ্রামের বেশিরভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী, তাই পুজোর আমেজটা এখানেই বেশি দেখা যাচ্ছে। শিশুরা হৈহল্লোড়ে ব্যস্ত, কেউ আবার শপিং করছে, বাড়িঘর সাজাচ্ছে। সুরজিৎ পাত্রের বাড়িতেও চলছে খুশির আমেজ। সবকিছু ঠিকঠাক চলছিল। বিকেল 3টার দিকে হঠাৎ করেই সত্যজিতের পাশের বাড়ির আশোক স্ট্রোক করে মারা যান। চারদিকে ওঠে কান্নার রোল। আনন্দ ঘন পরিবেশ এক মুহূর্তে বিষাদে পরিণত হয়। সন্ধ্যার পরপরই অসীম চন্দ্রের লাশ নিয়ে শ্মশানে পোড়ানো হয়। সরজিতের বন্ধু নিহান এসেছে লন্ডন থেকে। সন্ধ্যার পর সরজিতের বন্ধুর সাথে দেখা করার কথা ছিল, তাই সে অশোকের মুখাগ্নি করেই সেখান থেকে বিদায় নিয়ে শহরে চলে যায়। শহরে গিয়ে সে তার বন্ধুর সাথে দেখা করে। দুই বন্ধুর দেখা অনেকদিন পর। দুজনে মিলে অনেক খোশ গল্প করলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে সরজিৎ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঘড়ির কাঁটায় তখন রাত 12:30। নিহান তার গাড়িতে করে সরজিৎকে নিয়ে এসে বাজারে নামিয়ে দিল। বাজারের পর থেকে হিমেলের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি যায় না, তাই সরজিৎকে বাজারে নামতে হলো। বাজার থেকে 20 মিনিট হাঁটলেই সরজিতের বাড়ি। রাস্তার কিনার ধরে হাঁটছে হিমেল। বন্ধুর বাড়িতে থাকতে খুব জোরে হিসু পেয়েছিল তার। চক্ষু লজ্জায় বন্ধুকে বাথরুমে যাওয়ার কথা বলতে পারেনি। একা এই পথ চলতে চলতে তার হিসুর বেগ আরো বেশি পেয়ে বসেছে। সরজিৎ খুব দ্রুত হাঁটছে। রাত্রিবেলা রাস্তাঘাটে হিসু না করাই ভালো, কারণ রাতের বেলা নাকি তেনারা বের হন। সরজিৎ খুব দ্রুত পা চালিয়ে হাঁটছে। গ্রামের রাস্তা হলেও পথ চলাচলের জন্য রাস্তার পাশে বসানো আছে সৌরবিদ্যুতের ল্যাম্পপোস্ট। কোয়ালিটি খুব ভালো না। রাত 1টার আগেই নিভু নিভু করছে। সরজিৎ সৌরবিদ্যুতের দিকে তাকিয়ে গান ধরল। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। গানটা গাইতে গাইতে ফিক করে হাসছিল। ল্যাম্পপোস্টের হালকা আলোয় হেঁটে যাচ্ছে সে। আর একটু সামনে গেলেই শ্মশান। হঠাৎ তার আশোকের কথা মনে পড়ল। আজকে আশোককে শ্মশানে পোড়ানো হয়েছে। ছোটবেলা শুনেছে যেদিন শ্মশানে দেহ পোড়ানো হয়, ওই রাতে নাকি সে মৃত ব্যক্তির আত্মা পুরো শ্মশান চষে বেড়ায়। তখন যাকে সামনে পায় তাকে নাকি মেরে ফেলে। যদিও এই রকম ঘটনা ঘটতে শোনেনি সে কখনো, তাও কিভাবে মানুষের মধ্যে এই কথাটি বিস্তার পেল কে জানে। তিলকে তাল বানাতে মানুষগুলো জুড়ি মেলা ভার। একবার এক ছেলে পুকুরে ডুবে যাচ্ছিল। সে সাঁতার জানে না। এক লোক দেখতে পেয়ে তাকে উদ্ধার করলো সে। গ্রামে ছড়িয়ে পড়লো বাচ্চাটিকে নাকি পুকুরে দানব টেনে নিয়ে যাচ্ছিল। তার পায়ে বাঁধা ছিল লোহার শেকল। ওই লোকটি নাকি অনেক কষ্টে লোহার শেকল খুলে তাকে বাঁচিয়েছে। পরে লোকটিকে জিজ্ঞেস করলে জানা যায় এরকম কিছুই হয়নি। ছেলেটি পুকুরের গভীরে চলে গিয়েছিল। সে সাঁতার জানত না, তাই সে ডুবে যাচ্ছিল। ওই দিনের পর থেকে হিমেল এই সব বিশ্বাস করে না, তবে ভূত আছে এটা বিশ্বাস করে। কেন করে সে নিজেই জানে না, তবু ভূতের ভয় সে কোনোদিনই পায়নি। কিন্তু আজকে তার কেমন ভয় ভয় লাগছে। বিশেষ করে শ্মশানের কথা মনে পড়তে ভয় তার উপচে চেপে বসেছে। ভয়ে ভয়ে পা ফেলছে, তার মনে মনে মন্ত্রপাঠ করছে। হঠাৎ করেই সরজিৎ দেখতে পায় সাদা কাপড় পরা কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। ভূতেরা নাকি সাদা কাপড় পরে, তাহলে এটা কি? না, সে আর ভাবতে পারছে না। কি করবে চিন্তা করছে। আশ্রয় নেয়ার মতো কোনো বাড়িঘর নেই আশেপাশে। সাদা কাপড় পরা লোকটি যখন সরজিৎ একদম কাছে চলে এসেছিল, সে উপায়ান্তর না দেখে চোখ বন্ধ করে মনে মনে রাম রাম বলতে লাগলো। কিছুক্ষণ পরে সে তার শরীরে একটি হাতের স্পর্শ অনুভব করলো। ভয় কাঁপতে কাঁপতে সে বলতে লাগলো, ভাই আশোক, ছাইরা দে ভাই, আমি তো তোর ক্ষতি করি নাই। তখন সে শুনতে পারলো কেউ তাকে বলছে, আরে চোখ তো খোলেন, চোখ বন্ধ করে কি সব আবল তাবল বকছেন। সরজিৎ এক চোখ অল্প খুলে সামনে তাকালো। আশোক নয়, অন্য কেউ। এবার সে 2 চোখ খুলে দেখলো মন্দিরের পুরোহিত মশাই। তিনি সরজিৎকে বললেন, কি ব্যাপার, দেখে মনে হচ্ছে অনেক ভয় পেয়েছো। আরে না পুরোহিত মশাই, ভয় না, আমি তো রামের আরাধনা করছিলাম।
রামের আরাধনা করছিলে তো আসক ছাইরা দে বলছিলে কেন? সরজিৎ মনে মনে বলল, এই রে, টাসকি খাইয়া গেছি। গ্রামের সবাই আমাকে সাহসী বলে জানে। এখন যদি এই পুরোহিত ঘটনা রটিয়ে দেয় তবে তো ইজ্জত শেষ। সরজিৎকে নীরব থাকতে দেখে পুরোহিত মশাই বলল, কি ব্যাপার, কিছু বলছো না যে? সরজিৎ চারদিকে তাকিয়ে পকেট থেকে 200 টাকা বের করে পুরোহিতের হাতে গুজে দিয়ে বলল, আমি যে ভয়ে এখানে এমন কাঁপতেছিলাম কাউকে বললেন না। এই বলে সে পুরোহিতের জবাবের অপেক্ষা না করে আবারও চলতে লাগলো। পুরোহিত মশাই শ্রম ছাড়া 200 টাকা পেয়ে বেজায় খুশি হয়ে আবারও ফুরফুরে মেজাজে চলতে লাগলেন। ল্যাম্পপোস্টের হালকা আলোয় হাঁটছে সরজিৎ। কেমনে কি হলো সে বুঝতেই পারেনি। এই অবস্থায় বাড়িতেই বা যায় কেমনে? বৃষ্টি এলেই ভালো হতো, এই কলঙ্ক বৃষ্টিতে ভিজে যেত। মনে মনে বলল, হায় ভগবান, কিছু বৃষ্টি দেন না। চলতে চলতে সে শ্মশানের সামনে গিয়ে পৌঁছালো। ওই তো অশোকের চিতা দেখা যাচ্ছে, এখনো মিটমিট করে আগুন জ্বলছে। শ্মশানের চারপাশে ল্যাম্পপোস্ট লাগানো। হঠাৎ তার চোখে পড়ল ল্যাম্পপোস্টের আলোয় কতগুলো ছায়ার নড়াচড়া দেখা যাচ্ছে। শ্মশানে তো একটা মানুষও নেই, তাহলে ছায়াগুলো কার? সরজিৎ ভালো করে তাকালো। কোনো জনমানবের দেখা নেই সেখানে, শুধুমাত্র কয়েকটি ছায়া ঘুরতে দেখলো। কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে লক্ষ্য করলো আশোকের চিতা কিছু একটা নড়াচড়া করছে। চিতার লাকড়িগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রথমে ভেবেছিল হয়তো লাকড়িগুলো জ্বলে জ্বলে পড়ছে, তাই সে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই জ্বলন্ত কয়লার মতো লাল অগ্নিশিখাযুক্ত একটি হাত উঁচিয়ে উঠল চিতা থেকে। এরপর আস্তে আস্তে একটা মানব শরীরে উঠে বসলো চিতার ওপর। জ্বলন্ত কয়লার মতো লাল পুরো শরীর, এ যেন অগ্নিমানব। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সেটি, একদম নগ্ন শরীর, কাপড় নেই শরীরে, পুরো শরীরটা যেন এক জ্বলন্ত অগ্নিশিখা। এরপর অবয়বটি চিতা থেকে নেমে সরজিতের দিকে আসতে লাগলো। সরজিতের 2 পা শক্ত হয়ে আছে। সে প্রাণপণ চেষ্টা করছে পালানোর, কিন্তু পালাতে পারছে না। অবয়বটি আস্তে আস্তে সরজিতের সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ নাক কান বলতে কিছুই নেই। জ্বলন্ত এক মানব শরীর দাঁড়িয়ে আছে হিমেলের সামনে। হঠাৎ করেই দমকা হাওয়া বইতে শুরু করলো। সেই সাথে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টি আসার সাথে সাথে সেই জ্বলন্ত শরীর চিৎকার করতে লাগলো। বৃষ্টির পানিতে তার শরীর গলে যেতে লাগলো। আস্তে আস্তে ছায়ে পরিণত হলো। সেই মুহূর্তে সরজিৎ জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন সে বাড়িতে। রাতে বৃষ্টির সময় নাকি সে বাড়িতে গিয়ে দরজায় টোকা দিয়েই অজ্ঞান হয়ে পড়ে। দরজা খুলে সরজিতের মা ওকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে ঘরে নিয়ে যান। তার শরীরে তাপমাত্রা 106 ডিগ্রি ফারেনহাইট। সবাই ভাবছে বৃষ্টিতে ভিজে সরজিতের জ্বর এসেছে। অতিরিক্ত জ্বরের কারণে সে অজ্ঞান হয়েছে, কিন্তু আসল কারণ কেউ জানে না, সেও বলেনি। তবে একটা বিষয় তার মাথায় আসছে না, সে তো শ্মশান ঘাটে ছিল, সেখান থেকে বাড়ি ফিরল কি করে? কে তাকে বাড়িতে নিয়ে এলো? মনে মনে ভাবতে ভাবতে সে নিজেকে বলল, বাদ দে, কিছু কিছু জিনিস অজানাই থাকা ভালো। ভগবানই হয়তো তোকে সহায়তা করেছেন। আকাশের দিকে তাকিয়ে সে বলল, ধন্যবাদ ভগবান। ছাত্রাবাসের অন্ধকার রহস্য। ভোরবেলা আলোর প্রথম রোশনি ঢুকছিল কলেজের ছাত্রাবাসের ছোট ছোট জানালা দিয়ে। চারপাশের শান্তি ও একঘেয়েমির মাঝে তখনও একটাও আওয়াজ শোনা যাচ্ছিল না। ছাত্রাবাসের প্রতিটি কক্ষ, স্নানাগার, প্রবেশদ্বার সবই শুনশান। সবাই হয়তো নিজেদের ঘরে ব্যস্ত ছিল। তবে এক কক্ষের ভিতর এক অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছিল। ছাত্রাবাসে নতুন আসা ছাত্র দীপ, সে সাধারণত ঘুমিয়ে থাকে সকালবেলা, কিন্তু আজ সে হঠাৎ অস্বস্তি অনুভব করেছিল। কোনো এক অজানা শ্বাস প্রশ্বাস, অদ্ভুত অনুভূতি যেন তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। কখনো কখনো এমন কিছুর হালকা শিরশিরান শব্দ আসছিল যেগুলো তার কানে পৌঁছছিল। দীপ ভাবল, এটা হয়তো আমার মনের ভুল, আমি বেশি ভাবছি। কিন্তু তার মনে কিছু একটা হচ্ছিল। তার মনে হচ্ছিল ছাত্রাবাসে কিছু একটা আছে, কিছু অস্বাভাবিক। দীপ কলেজের প্রথম বর্ষের ছাত্র, শহরের বাইরে থেকে এসেছে সে, তাই ছাত্রাবাসে থাকার অভিজ্ঞতা অনেক কম। প্রথম সে অনুভব করতে পারেনি, তবে ধীরে ধীরে তাকে ছাত্রাবাসের কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হতে হয়। রাতের অন্ধকারে কখনো কখনো জানালা দিয়ে এক অদ্ভুত মৃদু শব্দ শুনতে পেত। তবে কখনো সে ভেবেছিল হয়তো বাতাসে কোনো কিছু চলছে বা পাখির ডাক আসছে। তবে এক রাতে সবকিছু বদলে গেল। সন্ধ্যা হলে ছাত্রাবাসের করিডোরে এক অদ্ভুত শান্তি বিরাজ করতে থাকে। কেউ আর বাইরে বেরোয় না, সব জানালা বন্ধ থাকে, যেন কেউ কিছু লুকানোর চেষ্টা করছে। সজল কিছুটা অস্বস্তি অনুভব করছিল। সে জানত না ছাত্রাবাসের অন্ধকার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য। মন্তব্যকারী বন্ধুরা বলেছিল ছাত্রাবাসে একটি ঘটনা ঘটেছিল বছর খানেক আগে। এক ছাত্র আত্মহত্যা করেছিল, তবে তার আত্মহত্যার কারণ কখনো জানা যায়নি। সেই সময় থেকে ছাত্রাবাসে অদ্ভুত কিছু ঘটতে শুরু করেছে। কেউ কেউ বলে আত্মহত্যা করা ছাত্রের আত্মা এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে। দিব্য এইসব শুনে একেবারে অবিশ্বাস করেছিল, কিন্তু রাতের পর রাত একের পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে সে বুঝতে পারল হয়তো এসব বাস্তব। একদিন রাতে দেব একটু দেরি করে ঘুমাতে গেল।
সে তার কক্ষের পাশে রাখা ল্যাম্পের আলো নিভিয়ে দিল। হঠাৎ করিডোরের শেষ প্রান্ত থেকে একটা মৃদু কটকট শব্দ আসতে শুরু করলো। দীপ আতঙ্কিত হয়ে ওঠে। সে ভাবল, এটা আবার কি? সে খুব সাবধানে করিডোরের দিকে এগিয়ে গেল। শব্দটা যেন কোথা থেকে আসছে, কিন্তু কোনো দৃশ্যমান মানুষ ছিল না। দীপের গা ভয়ে শিরশির করে উঠল, কিন্তু সে থেমে গেল না। সে অনুসরণ করলো সেই শব্দ। আর তারপর একটা কক্ষের দরজা খোলা ছিল এবং ভিতর থেকে সে অদ্ভুত কটকট শব্দটা আসছিল। সজল তখন আর পিছনে ফিরে যেতে পারেনি। সে ভিতরে ঢুকে পড়ল। কক্ষের ভেতর অন্ধকার, এক অস্বাভাবিক অনুভূতি। সজল দেয়ালের দিকে তাকাতেই দেখল দেয়ালের মাঝে কিছু অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে, যেগুলো একদম তাজা ছিল। এবং ঠিক তখন দীপ অনুভব করলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। তার পিছনে কিছু না দেখলেও সে এক ভয়ানক ঠান্ডা শ্বাস অনুভব করলো। কিছু মুহূর্তে তার যেন মনে হচ্ছিল একটি চোখ তার দিকে তাকিয়ে আছে। দীপ ঘুরে ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তবে এক পলকই সে দরজার পাশে একটা অদ্ভুত দৃশ্য দেখল। একটি কালো পোশাক পরিহিত ছায়ামূর্তি যা তাকে লক্ষ্য করে তাকিয়েছিল। দীপ চমকে পেছনে ফিসিয়ে গেল। ছায়ামূর্তির মুখ ছিল অন্ধকারে ঢাকা। তারপর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে কক্ষ থেকে অদৃশ্য হয়ে গেল। দীপ এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকতে পারল না। সে তাড়াতাড়ি কক্ষ থেকে বের হয়ে এলো। তারপর রাতে দীপ অনেক কষ্টে ঘুমাতে পারল, কিন্তু পরের দিন সকালে তার অনুভূতি সত্যিই বেড়ে গেল। ছাত্রাবাসে এখন অদ্ভুত চুপচাপ অস্বাভাবিক শান্তি বিরাজ করতে থাকে। কেউ আর জানালা খোলার সাহস পায় না। সবাই গোপনে নিজেদের মধ্যে শঙ্কিত। দীপ জানল ছাত্রাবাসে একটা অন্ধকার ইতিহাস লুকানো ছিল। তার মতো অনেকেই সেই ঘটনা জানে না, কিন্তু যারা জানে তারা যেন কিছু বলতে ভয় পায়। এবং পরের দিন দীপ জানতে পারল ছাত্রাবাসের অদৃশ্য শক্তি আসলে সেই আত্মহত্যাকারী ছাত্রেরই আত্মা ছিল, যে সেই রাতেই তার মৃত্যুর পর এই জায়গায় আছড়ে পড়েছিল। বছর পেরিয়ে গেল, কিন্তু ছাত্রাবাসে অদ্ভুত কিছু ঘটতে থাকলো। কেউ কেউ বলছিল তারা রাতে কক্ষের মধ্যে সেই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করে। এটা ছিল ছাত্রাবাসের অন্ধকার রহস্য, যা দীপ আর কখনো ভুলবে না। আরেকটি সত্য ঘটনা। আজকের ঘটনাটা আমাদের পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ রায়হান আহমেদ। ঘটনার স্থান রাজশাহী জেলার বোয়ালিয়া থানার কোন এক গ্রামে। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ রায়হান। আজ আমার সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বলে ঘটনায় চলে যাই। আমি যখন ক্লাস 8মে পড়তাম, তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুমি কি আমার সাথে যাবে? এই স্বপ্নের কথাটা আমি বাসায় কাউকে বলিনি, কারণ সবাই চিন্তা করবে, বিশ্বাসও করবে না তাই। কিন্তু সমস্যা তখন হলো যখন এক রাত আমি বাসা থেকে হারিয়ে যাই। আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ায় আমার পরিবারের সবাই আমার খোঁজ করে, কিন্তু পায় না। আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা জানি না। প্রায় 2 দিন পর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছি। শরীরের অনেক অংশই কেটে গেছে। আমি সেই বাঁশঝাড়ের মধ্য থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করি। তারপর অনেক কষ্টে বাসায় আসি। বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে, কারণ 2 দিন থেকে আমি নিখোঁজ। ঠিক তার পরের দিনই আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে, যে আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাকে। আমার আব্বু আর কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে। এই অস্বাভাবিক আচরণের জন্যে আমাদের এলাকার এক হুজুরকে ডাকেন। তিনি এসে বলেন আমাকে একটা মারাত্মক জিন ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হুজুরের কথায় মা বাবা বলেন, হুজুর আপনি কিছু করেন। কিন্তু হুজুর বললেন তিনি কিছু করতে পারবেন না, অন্য কোনো হুজুরকে ডাকতে হবে। সেই রাতে আমার খুব জ্বর আসে, কিন্তু পরের দিন সকালে জ্বর চলে যায়। আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান। উনি কবিরাজি করেন। ওনার নাম ছিল আজিজুল। হুজুর বাসায় আসে আর সব কথা শোনেন। আমি আমার স্বপ্নের কথাগুলো বলি। উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হুজুর বলেছিলেন জিনের সাথে আমাকে কথা বলতে হবে, উনি পারবেন না। হুজুর আমাকে বলল আজকে রাতে আমাকে একা আমার রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে। হুজুর আমাকে বলেন আমি যেন স্বপ্নে দেখা সেই জিনের কথা মনে করি। যদি জিনটা রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে। তারপর একটা সালাম দিয়ে বলতে হবে, মেরাজ আপনি কি এসেছেন? তারপর তার কাছে শুনতে হবে কেন তিনি আমার সাথে এইরকম করছেন। আমি প্রথমে রাজি হই নাই, কিন্তু পরে আব্বু জোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দেয়। আমার রুমে শুধু 2টা মোমবাতি ছিল। ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। পুরো আমি ভয়ে ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তবে সকালে ঘুম থেকে উঠে দরজা ধাক্কা দিলাম। তারপর আম্মু দরজা খুলে দিল। বাইরে সবাই ছিল। হুজুর বলল কাজ হয়েছে কি? হুজুরের কথা আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গেছিলাম। হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছে মতো গালি দেয় আর বলে আজকেও তাই করতে হবে, নাহলে জিন আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে পরের দিন রাতে ওই সেমভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল। তবে আজকে আমার কাছে ফোন ছিল। কিন্তু নিশাদ ভাই বিশ্বাস করেন
রাত প্রায় 4টার সময় হঠাৎ করে মোমবাতি নিভে যায়। আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে চুপ করেছিলাম, হুজুরের সব কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি। নিশাত ভাই, আমার কলিজাটা তখন বের হয়ে আসে যখন একটা খুব খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল, আমি জানি তোকে কেন এখানে রাখছে, তোকে আমি ক্ষমা করব না, তুই আমার মেয়েকে মেরেছিস। ভাই, আমি প্রায় শেষ হয়ে গেছিলাম, হাত পা অবশ হয়ে গেছিল প্রায়। ওই কণ্ঠটা এত ভয়ঙ্কর ভাই, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। ভাই চিন্তা করেন, 15 বছর বয়সী একটা ছেলে ওই রকম একটা সিচুয়েশন পড়লে কি অবস্থা হবে। ভাই মনে হচ্ছিল আমি আজকেই মরে যাব। তবুও কোনো মতে আমি শুধু এইটুকু বলতে পারছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি না আমি কখন আপনার মেয়েকে মেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। তখন ভাই ওই জিনটা বলল যে আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম। ওই বিড়ালটাই ছিল ওই জিনের মেয়ে। আসলে সত্যি সত্যি নিশাত ভাই, এই ঘটনা ঘটার কয়েকদিন আগে আমি একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম, আর ওটাই ছিল ওই জিনের মেয়ে। আর আমি তাকে মারার জন্য সেই জিন আমার সাথে এরকম করছেন। আমি কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বললাম, আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে ছিল, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। সেদিন আমি প্রায় মরণ কান্না কেঁদেছিলাম। তারপর জিনটা বলল, একটা শর্তে ক্ষমা করব তোকে, তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে, আর আমাকে 4টা কালো ছাগল দিতে হবে। আমি থতলাতে থতলাতে বললাম, ঠিক আছে, আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না। আমি ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যাই। তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফেরায়। আমার জ্ঞান আসতে আমি কাঁদতে কাঁদতে সব কথা বললাম। তখন হুজুর বললেন, কাজ হয়েছে। হুজুর আমার আব্বুকে বলল যে 4টা কালো ছাগলের ব্যবস্থা করতে, আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবে। সব কথা মতো সেই দিন সন্ধ্যায় আমাকে আর 4টা ছাগল নিয়ে হুজুরের বাসায় যাই। আব্বু ওর সাথে যায়। হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরটা ছিল পুরো খালি, শুধু একটা মাদুর পাতা ছিল। হুজুর আমাকে বলল, জিনটা এই রুমে আসবে ওর মেয়েকে নিয়ে, আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলো নিয়ে যেতে। তারপর রুমের একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল, আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে হুজুর চলে গেল। কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার মনের মধ্যে খুব ভয় করছিল। ওই দিনের মতো ওই ভয়ঙ্কর কণ্ঠটা বলল, আমার মেয়ে এসেছে, ওর কাছে ক্ষমা চা। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দেন, আমি অজান্তেই ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। আর এই রুমে 4টা কালো ছাগল আছে, আপনি যেমন বলেছিলেন তেমন এগুলো নিয়ে যান। সেই ভয়ঙ্কর জিনটা বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আর তোমার কাছে আসব না, আর কোনো ক্ষতি করব না। জিনটা কথাগুলো বলার পর সেই রাতের মতো ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগলাম। আমি আর অজ্ঞান হয়ে গেলাম। তারপর হুজুর আর আব্বু এসে আমার জ্ঞান ফেরালো। আমি দেখলাম রুমের ছাগলগুলোও ছিল না। হুজুর বলল, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আর সমস্যা নেই। তারপর আমাকে ঝাড়া দিয়ে দিলেন আর একটা তাবিজ দেন 7 দিন দেওয়ার জন্য। তারপর তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে। তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা, বিশেষ করে ওই যে হুজুর যে কাজগুলো করতে বললেন আর ঘরের মধ্যে ওই জিনের সাথে কথা বলা, আমি মারা যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে ভাই। বরাবরের মতন আজও কয়েকটি ভৌতিক গল্প শুনলাম। অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা সবার লেখা অনুযায়ী পড়ে আপনাদেরকে জানাই। যদিও কখনো কোনো ভুল ত্রুটি লক্ষ্য করেন আমাদের জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।